চারিদিকে ফজরের আজানে মুখরিত হয়েছে। পবিত্র আজানের ধ্বনিতে চারিদিকটা রঙিন হয়ে ফটফট হতে শুরু করেছে। চারিদিকে হালকা কুয়াশা বয়ে যাচ্ছে, শরীরকে শীতল প্রবাহিত করে দেওয়ার জন্য বেমর্থভাবে ঝড়ের বেগে বাতাসের দমকা হাওয়াতে শরীরের লোমগুলো খাড়া হয়ে দিয়ে চলে যাচ্ছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় পর্বতের কিনারায় বাতাসের দমকা হাওয়াতে শরীরটাকে কাঁপিয়ে তোলে। বারবার ফটফট হতে শুরু করেছে। মাঘ মাসের প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার সাথে মৃদু বাতাস এবং কুয়াশাতে পরিবেশটা ছেয়ে গিয়েছে। ফজরের নামাজ পড়ে মুসল্লি মানুষগুলো বের হয়েছে, নিজেদের শরীর চর্চায় রাস্তায় হাঁটাহাঁটি করছে। সুস্থ মানুষ নিজের স্বাস্থ্যটা থাকার কারণে। পরিবেশ অন্যান্য দিনের থেকে আজ একদম ভিন্ন, কেমন যেন থমকে আছে। আকাশের ওপর পশ্চিমা দেখা যাচ্ছে কালো মেঘ ছোটাছুটি করছে। রঙের রং মেলায় মেঘের আচ্ছন্ন পুরো আকাশ জুড়ে যেন এখনই হুড়মুড় করে বৃষ্টি নামবে। প্রকৃতির আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা খালবিল মুখরিত করায় বারবার বয়ে চলেছে দমকা হাওয়া, বারবার মানুষগুলোকে কাঁপিয়ে তোলে। চারিদিকে মানুষের ছোটাছুটি। আমরা শীতের কাপড় পরি, কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা কাপড় কিনা তো জানেই না। রাস্তায় পাগলটা ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে কাগজের টুকরো সব বিভিন্ন জিনিসপত্র একত্রিত করছে। জানি না সে কি করবে। নিজের মতো করে এদিক ওদিক দেখে হেঁটে চলেছে। প্রচণ্ড এই শীতে যেন শীত কি সেটা জানেই না। মাঠের পাশেই মানুষজন নিজেদের শরীরচর্চায় ব্যস্ত হয়ে আছে। হঠাৎ করে কিছু মানুষের চোখ যায় মাঠের মাঝখানে থাকা কিছু মহিলার দিকে, যেখানে গাছপালা এবং গাছের ডালাপালা দিয়ে ঢেকা রাখা হয়েছে কোনো কিছু। মানুষ কৌতূহল বসে সেখানে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে। সামনে এগিয়ে গিয়ে বেশ খানিকটা সেই আবর্জনার দিকে তাকিয়ে থেকে দূর থেকে পাগলটা তাদের কীর্তকর্ম দেখছে, নিজের মতো করে কি যেন ভেবে চলেছে। উপস্থিত থাকা মানুষগুলোর মধ্যে থেকে বলে ওঠে, এ কি হঠাৎ করে এই মাঠের মাঝখানে এই ময়লাগুলো কোথা থেকে এলো? দেখে তো মনে হচ্ছে ভেতরে কোনো কিছু রাখা আছে। কোনো কিছুকে ঢেকে রাখার জন্য গাছের ডালপালা দিয়ে ঢেকে রেখেছে। উপস্থিত থাকা দিয়া মনির মুখে এরকম কথা শুনে মানুষের মধ্যে আরো কৌতূহল বেড়ে। কৌতূহলের জায়গায় কি আছে এর ভেতরে? মিসেস সেতু বলে ওঠে, হয়তো মাঠটা পরিষ্কার করতে ভুলে গেছে, এখানে ময়লাগুলো ফেলে রেখে গেছে। এটাই আমার কিছু নাই, চলুন আমরা আমাদের কাজে যাই। কিন্তু মিসেস দিয়া চারপাশটা ভালো করে ঘুরতে থাকে, দেখতে থাকে চারপাশটা যে এর ভেতরে আসলে রয়েছেটা কি। দেখে ময়লা মনে হয় না, কোনো কিছু আছে এর ভেতরে। তাই তিনি ময়লাগুলোকে হাত দিয়ে সরিয়ে দেয়। সামান্য কিছু ডালপালা সরিয়ে দেওয়ার সাথে সাথে সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করে বসে, কয়েক হাত দূরে পিছিয়ে যায়। ভয়ে আতঙ্কে শরীর থেকে উপস্থিত থাকা সকলের ঘাম ঝরতে শুরু করেছে, চোখ থেকে অনবরত অঝোর ধারায় পানি নামতে শুরু করেছে। কেননা গাছের ডালপালার নিচে ঢেকে রাখা আছে একটা ক্ষতবিক্ষত মানুষের মৃত লাশের দেহটাকে টুকরো টুকরো করে ঢেকে রেখেছে গাছের ডালপালা দিয়ে। মানুষজন কাঁপি শুরু করেছে, ভয়ে গলা দিয়ে আওয়াজ বের হয় না, কেননা ক্ষতবিক্ষত করে খুব নির্মমভাবে হত্যা করা হয়ে টুকরো টুকরো খণ্ড খণ্ড করে রেখেছে মাঠের মাঝখানে। ভয়ে কারো গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। মিসেস সেতু বলে ওঠে, এ তো দেখি একটা লাশ। ও মাই গড, কে বা কারা এত নৃশংসভাবে মেরে ফেলে গেছে? মিসেস দিয়া, দ্রুত ফোন করুন পুলিশকে। আমি অলরেডি ফোন করে দিয়েছি, হয়তো তারা কিছুক্ষণের ভেতরে চলে আসবে। কি হচ্ছে এই শহরে বুঝতেই পারছি না। মুহূর্তের মধ্যে কথাটি ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। সোশ্যাল মিডিয়াতে যেমন ছড়িয়ে পড়ে ইন্টারনেটের মাধ্যমে, তেমনি এক একর মাধ্যমে দ্রুত নেটের মতো ছড়িয়ে পড়ে সব জায়গাতে। এসেছে বাংলাদেশের পুলিশ সহ সেনাবাহিনীর সিআইডি, র্যাব, আনসার বাহিনী, বিডিআর বাহিনীর সাথে আরও বেশ কয়েকটা যৌথ বাহিনী, গোয়েন্দা বিভাগের বেশ কয়েকজন সিনিয়র অফিসার, সাথে প্রেস মিডিয়া, সাংবাদিক সহ আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ার মানুষ। চারদিক দিয়ে ঘিরে ধরেছে। ভয়ে কেউ লাশের কাছে যায় না, কেন লাশটাকে চেনা বড় দায়। খুব নৃশংসভাবে ক্ষতবিক্ষত করে ফেলে রেখে গেছে মাঠের মাঝখানে। লাশের অস্তিত্ব বোঝা যাচ্ছে না, এতটাই ক্ষতবিক্ষত করে ফেলে রেখে গেছে এই মাঠের মাঝখানে। সাংবাদিকরা একের পর এক খবর প্রকাশ করছে টেলিভিশনের পর্দায়। সকাল 8টায় মানুষের সমাগমে দেখছে টেলিভিশনের পর্দায় এক একটা খবর। কেউ দেখছে চায়ের দোকানে, কেউ বাসার ভেতরে, কেউ অফিস বা আদালতে। চলুন সাংবাদিক কি বলে শুনে আসি। আমাদের একে 24 চ্যানেলে
আপনাদের স্বাগতম। সঙ্গে আমি আছি আখি আক্তার, নাজমা বেগম। শহরের পরিস্থিতি প্রশাসনের বাইরে চলে গেছে। পাওয়া যাচ্ছে একটা বড় বড় রাজনৈতিক নেতার মৃতদেহ বললে ভুল হবে। পাওয়া যাচ্ছে তাদের ক্ষতবিক্ষত অঙ্গ প্রত্যঙ্গ, ক্ষতবিক্ষত করা লাশের টুকরো। শহরে মিলেছে হাজারো খুনের সংখ্যা, বেড়েছে নিখোঁজের হার। মানুষের হাহাকার আর আর্তনাদ যেন পুরো শহরটাকে ভাবিয়ে তুলেছে পুরো শহরটাকে। এত লাশের সংখ্যা বেড়েছে আর এত মানুষের নিখোঁজের হার বেড়েছে যে মানুষজন দিশেহারা হয়ে গেছে। পাওয়া যাচ্ছে একটা বড় বড় রাজনৈতিক কর্মকর্তার লাশ। তবে কে করছে এসব, পুলিশ বা প্রশাসন কোনো কিছুই ধরতে পারছে না। লাশের পাশে রেখে যাওয়া তথ্য থেকে জানা গেছে যতক্ষণ না প্রতিশোধ নেওয়া হবে ততক্ষণ খুনের সংখ্যা কমবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রতিশোধ নিয়ে শাস্তি দিতে পারছে দোষীদেরকে। গত 2 মাস ধরে লাগাতার খুন হচ্ছে শহর ও শহরের বাইরে থমথমে পরিবেশ। আজকে যে মার্ডারটা করা হয়েছে সেটা মন্ত্রী সাহেবের ডান হাত ইমনকে কেউ বা কারা ক্ষতবিক্ষত করে ফেলে রেখে গেছে খোলামেলা এই বড় মাঠে। ইমনের শরীর থেকে উপড়ে নেওয়া হয়েছে চোখ, সাথে চোখের ভেতরে দেওয়া হয়েছে গরম তেল এবং লোহার কিছু ছিং ঢুকে দেওয়া। লজ্জাস্থান শরীর থেকে কেটে নেওয়া হয়েছে, পাছার ভেতরে গরম লোহার রড গেঁথে দেওয়া। পেটের ভেতর থেকে কিডনি সহ দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়েছে। একটা মানুষের শরীরে যতগুলো জয়েন্ট থাকে ঠিক প্রত্যেকটা জয়েন্ট টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে গেছে। লাশটা মাথাবিহীন আর মুখ এত বিশ্রীভাবে থেতলে দেওয়া হয়েছে যে লাশটাকে এখনও গ্যারান্টি দিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তবে আইডি কার্ড দেখে বলা হয়েছে এটা মন্ত্রী সাহেবের ডান হাত ইমন সাহেবের লাশ। তবে কি এর পেছনে কোনো রহস্য আছে? শহরের কোটিপতি বিজনেসম্যান এবং শহরের বড় বড় প্রতিষ্ঠানের রাজনৈতিক নেতা সহ শিল্প কারখানার মানুষদেরকে হত্যা করা হচ্ছে। এটা রহস্য নাকি কোনো ষড়যন্ত্র? সঙ্গে সাথে থাকুন জানার জন্য। সাংবাদিকের বলা কথাগুলো শুনে মানুষের কৌতূহল বেড়ে যায়, সাথে ভয় ও আতঙ্কে বুঝতে পারে না কেন হচ্ছে এইসব মার্ডার। কোনো পাওয়া যাচ্ছে না লাশ। তবে কি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? কে করছে এই খুন? লাশগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। ইন্সপেক্টর দিয়া এবং সেতুমণির ওপর এই কেসের দায়িত্ব পড়ে। তারা তো উপস্থিতি ছিল। পুরো বাংলাদেশ জুড়ে তাণ্ডব দৃষ্টি করছে আতঙ্ক, ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। সকাল 9টা বাজে, মানুষজন নিজেদের গন্তব্যে ছোটাছুটি করছে। আকাশ ঘন কালো মেঘ হঠাৎ করে বজ্রপাতে বেজে ওঠে। পুরো পৃথিবীর জমিনে পড়া পাহাড় পর্বত নদী নালা কেঁপে ওঠে বিকট আওয়াজে। আষাঢ় শ্রাবণ মুষলধারায় বৃষ্টি নামছে। এই মাঘ মাসে শীতল প্রচণ্ড দমকা হাওয়াতে সাথে মুষলধারায় বৃষ্টিতে পরিবেশটাকে কাঁপিয়ে তুলেছে। মানুষজন বাইরে বের হতে পারেনি শিলাবৃষ্টির কারণে। ঘরের মাঝে লেপের আড়ালে নিজেদেরকে বন্দি করে রেখেছে হাজারো মানুষ। পুরো রাস্তা নির্জন, ফাঁকা, কুয়াশা এবং আকাশ শ্রাবণে বৃষ্টির সাথে দমকা হাওয়ায় পুরো রাস্তা নির্জন আর ফাঁকা। কুয়াশার কোনো কিছুই দেখা যায় না। সাথে বৃষ্টির ফোঁটাতে চারদিকটা থই থই শব্দে মুখরিত হয়ে উঠেছে। কোলাহলবিহীন শহর পুরো নিস্তব্ধ হয়ে উঠেছে। নেই কোনো মানুষের আনাগোনা, নেই কারো উপস্থিতি। শুধু চারিদিকে বৃষ্টির শব্দে থই থই করে কেঁপে ওঠে প্রচণ্ড। এই শীতের বৃষ্টিতে পাগলটা ভিজে চলেছে নিজের মতো করে, যেন সে স্বাধীন, অনেকদিন পর মুক্তি পেয়েছে। মনের সুখে পাগলটা তাতা থই থই করে নাচতে নাচতে হঠাৎ করে মিলিয়ে যায় কালো ধোঁয়ার মধ্যে। বৃষ্টি এখনও পৌঁছে বারবার বিকট আওয়াজ আকাশটা জানান দিচ্ছে তার অস্তিত্ব, যেন আকাশটা এখনই ভেঙে পড়বে জমিনের উপর। আকাশের বিদ্যুতের চমকানিতে বারবার চমকে ওঠে বন্ধ রুমের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা সেই মেয়েটির চিৎকার ও আর্তনাদ এই বন্ধ রুমের বাইরে যায় না, চার দেওয়ালের মধ্যে আটকে পড়ে তার চিৎকার ও আর্তনাদ। বাইরে প্রচণ্ড বৃষ্টির শব্দে মুখরিত হয়ে চারদিকটা থই থই করে নেচে ওঠে। শব্দের কোলাহল, নিস্তব্ধ পরিবেশ সহ পরিবেশে বিরাজ করছে শীতল পরিবেশ। রক্তাক্ত শরীর মেয়েটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায়, সেটা তেমন কিছুই নেই। সাদা রঙের টি শার্টটা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ করে রুমের ভেতর হালকা আলোয় আলোকিত হয়ে ওঠে রুমটা, যেন পৃথিবীর আলোয় মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে এক চিলতে হাসি ফুটে মেয়েটির মুখে, যেন কত বছর ধরে এখানে বন্দী হয়ে আছে। হঠাৎ করে চেহারে বাঁধে থাকা মেয়েটি কারো উপস্থিতি টের পায়, যেন তার সামনে কেউ একজন পায়ে হেঁটে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আবছা আলোয় স্পষ্ট দেখা যায় না, তবে কোনো কিছুর উপস্থিতি টের পেয়ে মেয়েটা তার অস্তিত্ব জানান দিয়ে বলে ওঠে,
রাসেল প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, তোমার সাথে অপরাধ করেছি। আমাকে ছেড়ে দাও প্লিজ। তুমি আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। আমি তোমার এই অমানবিক অত্যাচার আর সহ্য করতে পারছি না। এর থেকে একেবারেই মেরে ফেলো আমাকে। মেয়েটার কথা শুনে হঠাৎ করে অট্টহাসিতে ঘুমটা কেঁপে ওঠে। চারিদিকে হাসির আওয়াজটা চার দেওয়ালের বাড়ি খেয়ে যেন বিকট আওয়াজের শব্দ দূষণ হচ্ছে। বাইরে মুষলধারায় বৃষ্টির সাথে বিকট আওয়াজে বজ্রপাত। আবার রুমের ভেতর ব্যক্তিটির অট্টহাসিতে মেয়েটার আতঙ্ক যেন আরও বেড়ে যায়। শরীরে থাকা লোমগুলো খাড়া হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, কান্না করতে শুরু করেছে। স্বয়ং যে তার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। কলিজার পানি শুকিয়ে গেছে, হার্টবিট দ্রুত চলাচল শুরু করেছে, রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেছে। শীতল ঠান্ডা হয়ে গেছে শরীরটা, কিন্তু কপাল বেয়ে এখনো ঘাম ঝরতে শুরু করেছে। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে রুমের ভেতর আলো জ্বলে ওঠে। সামনে তাকিয়ে দেখতে পায় অজানা ব্যক্তি। তার মুখে সিগারেট নিকোটিনের ধোঁয়াগুলো মনের সুখে টেনে উড়িয়ে দিচ্ছে আকাশে। মুচকি এসে ভয়ার্ত কণ্ঠে খুব বিদঘুটে হাসি দিয়ে বলে ওঠে, তুই ভাবলি কি করে যে তোকে আমি ছেড়ে দেব কষ্ট না দিয়ে? তোর জন্য আমি আমার ফ্যামিলি হারিয়েছি পরিবার। তোকে এতটা যন্ত্রণা দেব যে মিথ্যা সাক্ষী দেওয়ার পরিণাম কি হয় হারে হারে বুঝতে পারবি। কথাটা বলে সিগারেটটা শেষ করে পা দিয়ে পিষে ফেলে। তারপর হাসতে হাসতে মেয়েটার সামনে এসে চেয়ারে পায়ের ওপর পা রেখে বসে পড়ে। তারপর হঠাৎ করে মেয়েটার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো কামড় দিতে থাকে। মেয়েটা ব্যথায় কুকড়ে ওঠে, ছটফট করতে থাকে, কিন্তু ভয়ে কোনো গলা দিয়ে আওয়াজ বের হয় না। হিংস্র নরখাদ্যদের মতো খামছে ধরে। মেয়েটা কেঁপে ওঠে, শিউরিত বয়ে যায় তার শরীরে, লোমগুলো খাড়া হয়ে যায় ভয়ে। এরপর মেয়েটাকে খাটে ফেলে দেয়। তারপর নিজের পরনে থাকা বেল্টটা খুলে ফেলে মেয়েটার শরীরের সমস্ত কাপড় কোপড় খুলে ফেলে সাদা রঙের শার্টটা টান দিয়ে খুলে ফেলে পরনে থাকা প্যান্টটা পর্যন্ত। তারপর নিজের বেল্ট দিয়ে এড়ু পাথরি পেটাতে থাকে মেয়েটাকে। মেয়েটা শুধু চিৎকার করছে। তার চিৎকার যেন পুরো রুম কেঁপে ওঠে। তার চিৎকারে আশেপাশে থাকা জড় বস্তু আবার পছগুলো যেন কেঁদে উঠেছে। এরপর আগন্তুকটা পাগলের মতো হাসতে থাকে। তারপর মনে সুখে আরও বেশ কয়েকটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। মেয়েটার ক্ষতস্থানগুলো সিগারেটের অংশগুলো চেপে ধরে, তাতে মেয়েটা যেন মৃত্যুর চেয়েও আরও ভয়ানক যন্ত্রণা পেতে থাকে। আগন্তুকটা বলে ওঠে, এই 5 বছরে আমার শরীরে যত চাহিদা ছিল তা তোর কাছ থেকে পূরণ করব। তুই আমার ভালোবাসাকে মেরেছিস, এর থেকে তোকে নির্মম মৃত্যু দিব। প্লিজ তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার এই অত্যাচার সহ্য করতে পারছি না। আমি তো এসব কিছু তোমাকে পাওয়ার জন্য করেছি, বাবার কথায় করেছি, আমার ভাইয়ের কথায় করেছি, আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে করেছিলাম। আমাকে ছেড়ে দাও। আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে করেছিলাম। আমাকে ছেড়ে দাও। আমি আমার অহংকারের বশে অনেক অন্যায় করেছি। আমি বেঁচে থাকতে আর এরকম কোনোদিন করব না। আমাকে শুধু একবার ছেড়ে দাও, কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। তোকে ছেড়ে দিলে কি আমি আমার হারানো পরিবারকে ফিরে পাবো কি আমার ভালোবাসার মানুষগুলোকে, আমার স্ত্রী সন্তানদেরকে? মেয়েটার কোনো কথা বলে না। মেয়েটা চুপচাপ হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। অবশেষে মেয়েটা আবার বলে ওঠে, তাহলে তুমি আমাকে একেবারে মেরে ফেলো, তবু তোমার এই নির্মম মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা আমাকে দিও না। এটা যে আমি সহ্য করতে পারি না, আমার যে ভীষণ কষ্ট হয়। কষ্ট? তুই কষ্টের কি দেখলি? এর থেকেও অনেক কষ্ট দিয়েছে আমাকে এই সমাজের রাজনৈতিক নেতাগুলো, সাথে তোর পরিবার। কথাটা বলে আগন্তুকটা ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ওপর। নরখাদকের মতো শরীরটাকে খুপলে খুপলে কামড়ে কামড়ে খেতে থাকে। যেখানে কামড় দেয় সেখান থেকে মাংস তুলে ফেলে। নখের আঁচড় কামড়ের আঘাতে মেয়েটা ক্ষত বিক্ষত হয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মুখ দিয়ে ছিঁড়ে নাছাকার অবস্থা করে দেয়। এতটা হিংস্র আর ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রতিশোধের নেশায়, যেন সে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। প্রতিশোধের নেশায় সে হিংস্র পাগল মরিয়া হয়ে উঠেছে, রক্ত খেকর ভ্যাম্পায়ারদের মতো। এটা বিখ্যাত রক্তাক্ত শরীরটা নিয়ে ছটফট করতে থাকে। নিজের চাহিদা মিটিয়ে মেয়েটার ওপর থেকে উঠে গিয়ে পাশে একটা সিগারেট জ্বালায়। তারপর কীভাবে যেন একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, তুই কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলিস না যে আমি তোকে রেপ করেছি? তোর এই মিথ্যা সাক্ষীটাকে আজকে আমি সত্যিতে প্রমাণিত করলাম। হা হা হা। কথাটা বলে পাশের রুম থেকে একটা ধারালো দাও নিয়ে আসে। তারপর সেটাকে আগুনে ভালো করে গরম করে তেলের বাটি নিয়ে আসে। তেলটা আগুনে ভালো করে আগুনে আঁচিয়ে নিয়ে মেয়েটার সামনে
নেয়। তারপর মেয়েটার বিভিন্ন জায়গায় গরম তেল ঢেলে দেয়, সামদা দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাটতে থাকে। যেখানে সেখানে গরম তেল ঢেলে দিচ্ছে, সেখানেই শরীরটা ঝলসে গিয়ে নিজের রাগকে যেন কন্ট্রোল করতে পারে না। এলো পাথরে কোপাতে থাকে মেয়েটাকে, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলে, শরীর থেকে আলাদা করে ফেলে মাথাটা, অঙ্গ প্রত্যঙ্গ হাত পা কেটে ক্ষত বিক্ষত করে খণ্ড খণ্ড করে ফেলে। এরপর নিজের রাগকে যেন কন্ট্রোল করতে না পেরে এলো পাথরি ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তার মাথার উপর দিয়ে অনেকক্ষণ এইভাবে যাওয়ার পর নিজের রাগটাকে কন্ট্রোল করে বক্সের মধ্যে প্যাকেট করে বেরিয়ে পড়ে বাড়িটা থেকে। এখনও বৃষ্টি পড়ছে, চারদিকটা থই থই মুখরিত হয়ে বজ্রপাত বিকট আওয়াজে শব্দ দূষণ হচ্ছে। এই পৃথিবীর বুক চিরে বিকট আওয়াজে শব্দ দূষণের কারণে মানুষগুলো নিজ নিজ বাসভবনে আশ্রয় নিয়েছে। কিন্তু শহরে অসহায় পাগল মানুষগুলো এখনও এই প্রচণ্ড ভয়ঙ্কর আবহাওয়ার বৃষ্টিতে ভিজে চলেছে। তাদের অস্তিত্বহীন গন্তব্যের উদ্দেশ্যে মানুষগুলো আশ্রয় নিয়েছে বিভিন্ন চায়ের দোকানে, এমনকি বিভিন্ন আশ্রয়স্থলে বা স্ট্রিটের ছাত্রছাত্রীগুলো বারান্দায় কিংবা রুমে আশ্রয় নিয়েছে। পুরো মাঠ ফাঁকা, রাস্তা ফাঁকা, আশেপাশে মানুষগুলো দেখছে পাগলটা নিজের মতো করে ভিজে চলেছে, এদিক ওদিক খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। পাগলটা এরকম কর্মকাণ্ডে মানুষগুলো হেসে ওঠে। পাগলটা বিনোদন দিয়ে যাচ্ছে সবাইকে। ভার্সিটির গেটের সামনে বসে পড়ে পাগলটা, মনের সুখে ভিজে থাকে। 10টা বাজায়, ভার্সিটিতে ছাত্রছাত্রী মানুষজন দিয়ে ভরপুর, কিন্তু পুরো মাঠ ফাঁকা। বারান্দা কিংবা ক্লাসরুমের সব জায়গাতেই ছাত্রছাত্রীদের পরিপূর্ণ। হঠাৎ করে এই বৃষ্টিতে গতিবেগে পরপর বেশ কয়েকটা কালো রঙের হাউস গাড়ি ভার্সিটির মাঠে প্রবেশ করে। সবাই সেদিকে ভার্সিটির মাঠে থাকে কালো পোশাক পরিহিত মানুষগুলোর দিকে। বেশ কিছু মানুষ গাড়ির ভেতর থেকে বের হয় একটা বক্স গাড়ির ভেতর থেকে এনে মাঠের মাঝখানে রেখে আবারও গাড়ি করে কালো রঙের পোশাক পরিহিত মানুষগুলো বেরিয়ে পড়ে তাদের অজানা গন্তব্যের উদ্দেশ্যে। পাগলটা হেসে চলেছে। ভার্সিটির দৃশ্যটা দেখে একটা হাসি দেয়, যা রহস্যময় ছাড়া কোনো কিছুই নয়। ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী সবাই ভার্সিটির মাঠে দিকে তাকিয়েছিল, কিন্তু কেউই প্রচণ্ড বৃষ্টিতে আসতে পারেনি। বৃষ্টির গতিবেগ এতই ছিল যে স্পষ্টভাবে কেউ কোনো কিছুই দেখতে পায়নি। ধীরে ধীরে মেঘ কেটে হালকা রোদের আলোয় আলোকিত হতে থাকে বৃষ্টি। কমে গেছে, ধীরে ধীরে মানুষজন নিজেদের গন্তব্যে যাওয়া শুরু করেছে। ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী নেমে আসে ভার্সিটির মাঠে। কে বা কারা বক্স রেখে গেছে সেটা দেখার জন্য। চারিদিক দিয়ে মুহূর্তের মধ্যে ঘিরে ধরে ভার্সিটির মাঠ। ভার্সিটির মাঠে ছাত্রছাত্রী দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে। মানুষগুলো নিজেদের কর্মস্থলে যাওয়ার জন্য ছুটোছুটি করছে। এদিকে ভার্সিটির প্রিন্সিপাল এটা দেখে বলে ওঠে, দাঁড়াও তোমরা, কেউ ওই বক্সের মধ্যে হাত দিও না, হয়তো বোমা থাকতে পারে, কেউ ভার্সিটির ক্ষতি করতে পারে, এটা খুব বিপজ্জনক। কিন্তু স্যার, দেখতে তো হবে এটা আসলে কি আছে। কেউ পুলিশে ফোন করুন, খুব ভয়ঙ্কর হতে পারে। স্যার, পুলিশকে ফোন করুন দ্রুত, ছাত্রছাত্রীদের ক্ষতি হতে পারে। আমি পুলিশকে অলরেডি ফোন করে দিয়েছি, এখনই পুলিশ হয়তো চলে আসবে। কিছুক্ষণের মধ্যে, তোমরা টেনশন করো না, ভয় পাওয়ার কোনো কিছু হয়নি। তোমরা সবাই পিছনে যাও, এখানে গ্যাঞ্জাম করবা না, কেননা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। স্যার, আমার মনে হয় না যে এর ভেতরে বোম আছে, দেখে তো মনে হচ্ছে এর ভেতরে কোনো কিছু আছে, আর বাক্সের ভেতর থেকে রক্ত পড়ছে, দেখুন ভালো করে। প্রিন্সিপাল কোনো কিছু বলে ওঠার আগেই ভার্সিটির মাঠে পরপর বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলো প্রশাসনের পুলিশ, সেনাবাহিনী সহ আরও বেশ কিছু কর্মকর্তা এসেছে। বোমডি অ্যাক্টিভ করার লোক। সবাই রেডি হয়ে চারদিক দিয়ে ঘিরে ধরে ছাত্রছাত্রী দূরে সরিয়ে দেয়। প্রিন্সিপাল বলে ওঠে, স্যার, এই তো এইটা, আর সকল বৃষ্টির মধ্যে দিয়ে কয়েকটা ছেলে পেলে এসে কালো গাড়িতে করে এটা ফেলে গেছে ভার্সিটির মাঠে। কি বললেন? আপনাদের চোখের সামনে কেউ একজন ভার্সিটির মাঠে একটা কার্টুন ফেলে গেল, আর আপনারা কোনো কিছু করতে পারলেন না? তার থেকেও বড় কথা হচ্ছে, এই বাক্স তো দেখে বেশ বড়ই মনে হচ্ছে। কি আছে এই বাক্সের ভেতরে? আর ছেলেগুলোকে কি আপনারা দেখেছেন? তারা দেখতে কেমন? না, আমরা দেখি নাই। প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না, তাছাড়া শব্দ শোনা যাচ্ছিল না। আমরা দূর থেকে দেখছিলাম। অবাক করা বিষয় হচ্ছে, ছেলেগুলো বাক্সটা রেখে যাওয়ার পর 1 মিনিটও এখানে দেরি করেনি, সাথে সাথে বেরিয়ে গিয়েছিল। আর হ্যাঁ, তারা কালো গাড়ি এবং কালো পোশাকে আবৃত ছিল, তাদের শরীরে এক অংশ পর্যন্ত দেখা যায়নি। বেশ চিন্তায় ফেলেছে, বুঝতে পারছে না আসলে বক্সের ভেতর আছেটা কি। মানুষজন ভয়ে আছে, ছাত্রছাত্রীগুলো পিছিয়ে যায়।
বম দিয়ে একটি খরার লোক এসেছে। ইন্সপেক্টর দিয়া বলে ওঠে। ঠিক আছে, আপনারা পিছিয়ে যান, আমরা দেখছি। বেশ কিছু সময় ভালো করে পর্যবেক্ষণ করে অবশেষে লোকগুলো জানিয়ে দেয় যে এর ভেতরে বম নেই। তারপর তারা চলে যায় বক্সের ভেতর আছেটা কি দেখার জন্য। ইন্সপেক্টর সেনাপ্রধান সুয়েল বলে ওঠে। বক্সের ভিতরে বোম নেই তো? আর সেটা কি অবাক করার বিষয়? আসেন তো দেখি। তারপর ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে আস্তে করে কার্টুনটা খুলতে থাকে। কার্টুনটা খোলা শেষ করে কার্টুনের দিকে তাকাতেই যাবে এমন সময় সবার কলিজার পানি শুকিয়ে যায়। কার্টুনের দিকে তাকিয়ে সবার শরীর থেকে যেন আত্মাটা পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে সবাই এই দৃশ্য দেখে এত জোরে চিৎকার করেছে যে তাদের এত চিৎকারে পুরো শহর কেঁপে ওঠে। ভার্সিটির মাঠে এত বিকট আওয়াজে একসাথে ছাত্রছাত্রীর মণ্ডলী সহ পুলিশ অফিসার চিৎকারে পুরো শহর কেঁপে ওঠে। ভার্সিটির মাঠে এত জোরে চিৎকার শোনার কারণে শহরের মানুষগুলো আশেপাশে থাকা জনগণগুলো মৌমাছির মতো পাগলের মতো ছুটে আসতে থাকে ভার্সিটির মাঠে। মুহূর্তের মধ্যে ভার্সিটির মাঠ মানুষজন দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। কেননা কার্টুনের দিকে সবাই তাকিয়ে দেখতে পায় একটা নির্মম লাশ। লাশটা একটা মেয়ের, মাথাটা শরীর থেকে আলাদা করা, শরীরটা টুকরো টুকরো করে কেটে রাখা বক্সের ভেতর। এই দৃশ্যটা দেখে সুয়েল বলে ওঠে। আপনারা সবাই পিছিয়ে যান, কেউ গন্ডগোল করবেন না। এখানে আমরা আছি, ব্যাপারটা আমরা সামলে নিব। মানুষের কোলাহল, ভার্সিটির মাঠ মুখরিত হয়ে কোলাহল ও শব্দ দূষণে ভার্সিটির মাঠ কেঁপে ওঠে। হাজার হাজার জনগণ, ছাত্রছাত্রী দিয়ে ভার্সিটির মাঠ পরিপূর্ণ। কেউ গাছে চড়ে দেখছে, কেউ ঘটনাটি বিল্ডিংয়ের ওপর থেকে দেখছে, কেউ এখানে একজন সমুদ্র তৈরি হয়েছে। এসেছে বিভিন্ন পুলিশ কর্মকর্তার সাথে এসেছে র্যাব, সিআইডি, সাংবাদিক, প্রেস মিডিয়া, সাংবাদিক, টেলিভিশন সামনে খবর প্রকাশ করে বলে ওঠে। পরপর একই দিনে দুইটা মার্ডার, তাও আবার একই শহরে, শুধু সময়ের ব্যবধান। ভার্সিটির মাঠে কেউ বা কারা খুব নৃশংসভাবে হত্যা করে ফেলে গেছে একটা লাশকে। লাশটার অবস্থা খুবই ভয়ঙ্কর, বিশ্রী ভয়ঙ্করভাবে হত্যা করে ক্ষতবিক্ষত। লাশটাকে অবস্থা খুবই ভয়ঙ্কর, বিশ্রী ভয়ঙ্করভাবে হত্যা করে ক্ষতবিক্ষত করে টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করে কার্টুনের প্যাকেট করে ভার্সিটির মাঠে ফেলে গেছে বেশ কিছু কালো পোশাক পরিহিত অজানা মানুষ, যাদেরকে চেনা যায়নি। এর থেকেও অবাক করা বিষয় হচ্ছে লাশটা স্বয়ং মন্ত্রীর মেয়ের লাশটাকে টুকরো টুকরো করে ভার্সিটির মাঠে ফেলে গেছে। তবে কি এটা প্রতিশোধ নাকি ষড়যন্ত্র এখনও পুলিশ বলতে পারছে না, তবে আইডেন্টিফাই করছে। ঘটনাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে। মেয়েটার শরীর থেকে মাথা আলাদা করে তার শরীর থাকা বিভিন্ন যৌন সহ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। এছাড়াও গরম তেল এবং আগুনে পুড়িয়ে অত্যাচার করা হয়েছে বলে জানাচ্ছেন পুলিশ। শুধু এটা আজকেই নয়, গত 15 দিন ধরে অত্যাচার করা হচ্ছে বলে জানাচ্ছেন পুলিশ অফিস। বাকিটা দেখার জন্য সঙ্গে সাথে থাকুন টেলিভিশনের পর্দায়। কথাটা বলে সাংবাদিক নিজের মতো করে খবর প্রকাশ করতে থাকে। মুহূর্তের মধ্যেই খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়, হেডলাইনে, এমনকি বিভিন্ন টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘটনাটি। শহরের মন্ত্রী সহকারের ডান হাত, মন্ত্রীর একমাত্র মেয়েকে কেউ বা কারা নৃশংসভাবে হত্যা করেছে। খুব অত্যাচার করে নির্মম মৃত্যু যেন ইতিহাসের প্রথম পাতায় রচিত হয়েছে। লাশের এরকম করুণ অবস্থা দেখে কেউ সামনে এগিয়ে যেতে পারছে না। ভার্সিটির মাঠে ভয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। লাশের অবস্থা দেখে সেনা প্রধান সুয়েল বলে ওঠে। লাশের এরকম করুণ অবস্থা কি হচ্ছে এ শহরে? পরপর একই দিনে সময়ের ব্যবধানে দুইটা লাশ, তাও আবার একই স্টাইলে। আমিও তো এটা ঠিক বুঝতে পারছি না যে এটা প্রতিশোধ নাকি অনাকাঙ্ক্ষিত কেউ খুন করছে। যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব একটাকে ধরতে হবে। মন্ত্রীর 2 সদস্যকে মেরে ফেলেছে, একটা তার সঙ্গী আর একটা তার আপনজন, রক্তের সম্পর্ক, যেটা তার মেয়ে। তবে কি মন্ত্রীর সাথে তার শত্রুতা? খবরটা অলরেডি চলে গেছে মন্ত্রীর কাছে। মন্ত্রী খবর পেয়ে গেছে যে তার মেয়েকে কে বা কারা যেন নৃশংসভাবে হত্যা করে ভার্সিটির মাঠে কার্টুনে করে ফেলে রেখে গেছে। অন্যদিকে তার ডান হাত তার সমস্ত কাজের ছেলেটাকে মেরে ফেলেছে। একই সময় একই দিনে তারা দুটো সঙ্গীকে মেরে ফেলা হয়েছে। মন্ত্রী ভীষণ রেগে গেছে, ভেঙে পড়েছে মন্ত্রী, বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। মন্ত্রী ভার্সিটির মাঠে চলে আসে।
তারপর বেশ কয়েকটা সিকিউরিটি গার্ড সহ পুলিশ সদস্য এবং মন্ত্রী গাড়ি প্রবেশ করে ভার্সিটির মাঠে। এসে মন্ত্রী লাশের দিকে তাকিয়ে ভয়ে কয়েক পা পিছিয়ে যায়, আতঙ্কিত হয়ে ওঠে। তাই শরীরে থাকা আত্মাটা লাশের দিকে তাকিয়ে হালকা করে কান্নায় ডুকরে ওঠে, চিৎকার করে বলে ওঠে, তোমরা কি সবাই ঘুমাচ্ছ? আমার নিজের রক্তের মেয়েকে মেরে ফেলেছে তোমরা দেখো আজ। সরকারের টাকা খেয়ে তো তোমরা শুধু নিজেদের ভুঁড়িগুলো বাড়িয়েছো, কিন্তু তোমাদের দক্ষতা এবং কর্মটাকে বাড়াতে পারোনি। 48 ঘন্টার ভেতরে অথবা 72 ঘন্টার ভেতরে যদি আমি আমার মেয়ের এবং আমার লোকেদের খুনের খুনিদের আমার সামনে না দেখতে পাই, তোমাদের বান্দরবান খাগড়াছড়িতে ট্রান্সফার করে দেব, যেখানে সারা জীবন মশা মারতেই দিন পুড়ে যাবে তোমাদের। কথাটা বলে মন্ত্রী সাহেব সেখান থেকে বেরিয়ে পড়ে। ভয়ে ভয়ে লাশটাকে পাঠিয়ে দেয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। মন্ত্রী চলে যায়। ধীরে ধীরে ভার্সিটির মাঠ ফাঁকা হতে থাকে। খবরটা এখনও গরম হয়ে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। চারিদিকে বিভিন্ন গোয়েন্দা অফিসার সহ পুলিশ অফিসার তদন্ত করছে। মন্ত্রী সহ এমপি, চেয়ারম্যান, মেম্বার, মেয়রগুলো এসেছে মন্ত্রী সাহেবের বাড়িতে তাকে সান্ত্বনা দিতে। এমনকি রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকর্তাগুলো মন্ত্রীদের বাড়িটাকে মানুষের পরিপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে এই ল্যাবরেটরিতে একের পর এক পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। শহরটা থমকে আছে, পরিবেশটা নিস্তব্ধ, কোলাহল মুখরিত শব্দ দূষণের এই শহরটা হঠাৎ করে শান্ত হয়ে যায়। নিস্তব্ধ হয়ে যায় মানুষের কোলাহল, নিস্তব্ধ হয়ে যায় মানুষের কোলাহল। নেই ঢাকা শহরে যেখানে সমস্ত কোলাহলপূর্ণ থাকতো, সেখানে কোলাহল মুক্ত শহরটা আজকে থমকে আছে। পরিবেশটা কেমন যেন থমথমে ভাব। মন্ত্রীর বাড়িতে এখনো হইচই চলছে, মানুষজন দিয়ে পরিপূর্ণ। পরিবেশটা আজকে গম্ভীর, ভাব তার গম্ভীরতা প্রকাশ করছে। আকাশে মেঘ বিচরণ করছে। সকালে সেই বৃষ্টি হয়েছে, সন্ধ্যাও কেমন যেন বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে। বৃষ্টির ভাব পরিবেশটা মেঘাচ্ছন্ন লালচে আকারে, আকাশটা গম্ভীর ভাব ধরে আছে। মেঘগুলো ছোটাছুটি করছে, পরিবেশটা হালকা অন্ধকার হয়ে আছে। সবেমাত্র ডিউটি শেষ করে বাড়িতে এসে পা রাখলেন ডক্টর মাফি চৌধুরী। বাড়ির গেটের সামনে এসে নিজের দরজা দিয়ে তালা খুলে ভেতরে পা রাখলেন রুমে। রুমটা বেশ অন্ধকার, কেমন যেন আজকে ভীষণ ভয় করছে। অন্যান্য দিদির থেকে আজকে কেমন যেন নিজের ভেতরে ভয় কাজ করছে। ভয়ে ভয়ে ভেতরে পা রেখে পুরো রুমটা অন্ধকারে আচ্ছন্ন। প্রতিদিন আলো থাকে, কিন্তু আজকে অন্ধকার, তাই হয়তো ভয় করছে। মোবাইলের লাইট জ্বালিয়ে ঘরে থাকা ইলেকট্রিক্যাল বাতির সুইচে অন্ধকার রুমটা আলোকিত হয়ে ওঠে। চারিদিকটা ভালো করে তাকিয়ে দেখতে পায় সবই ঠিক আছে। নিজের মধ্যে স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। বাথরুমে গিয়ে ফ্রেশ হতে থাকে। এই শহরে উনি একাই থাকেন, স্বামী, সন্তান, ছেলেমেয়েগুলো অস্ট্রেলিয়াতে থাকেন। তিনি দেশে থাকবেন বলে দেশে থেকে যান। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসে নিজের রুমে। শরীরে এমন কোনো কিছুই নেই, আছে শুধু একটা টাওয়ালটা শরীরে পেঁচিয়ে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়াতেই কেমন যেন তার ভেতরে ভয়ের আভাস ফুটে ওঠে। হঠাৎ করে দরজার সামনে তাকিয়ে দেখতে পায় রুমের ভেতর কেউ যেন প্রবেশ করছে। ভয়ে ভয়ে সে ওদিককে তাকিয়ে দেখতে পায় কেউ নেই। আয়নার সামনে আবার তাকায়, কারো উপস্থিতি বা চলাচল, মানুষের উপস্থিতি টের পায়। ঘাম ঝরতে শুরু করেছে, ভয় কাজ করতে শুরু করেছে। অন্যান্য দিনগুলো থেকে আজকে বেশ ভয় করছে, শরীর থেকে ঘাম ছুটে যাচ্ছে। কিন্তু রুমে এখনও এসি চলছে। সবেমাত্র বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে, এর মধ্যে শরীরটা কেমন যেন করতে শুরু করেছে। নিজেকে সান্ত্বনা দিয়ে আবার আয়নার সামনে তাকাতেই ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়, কেননা পেছনে ভয়ঙ্কর সেই মানুষটাকে দেখে চোখগুলো বড় বড় হয়ে যায়, শরীরে থাকা লোমগুলো খাড়া হয়ে যায়। রক্ত চলাচল দ্রুত শুরু করেছে, হার্টবিটটা যেন ন্যানো সেকেন্ডের দ্রুত স্পিডে চলতে শুরু করেছে। ভয়ে ভয়ে সামনে তাকিয়ে বেশ খানিকটা ভয়ে পিছিয়ে যায়, টেবিলের সাথে আঘাত পায়। ভয়ে ভয়ে বলে ওঠে, তো তুমি এখানে কি করে? কথাটা বলা শেষ করতে পারিনি, তার আগেই গলা দিয়ে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। গলা দিয়ে ভয়ে কোনো আওয়াজ বের হয় না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা গুটি গুটি পায়ে ডক্টর মাফি চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। ডক্টর মাফি চৌধুরীর বুক আর অজানা আগন্তুকটার বুক লাগিয়ে আগন্তুকটা বিকট আওয়াজে এক রহস্যময় হাসি দিয়ে কানে কানে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ভুলে গেলে মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধের নেশায় তোমাকে মৃত্যুর উপহার দিতে। কথাটা শুনে কান্না ছাড়াই চোখ দিয়ে হালকা তরল পানি গড়িয়ে পড়ে, যেন মৃত্যু কাকে বলে নিজের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখেই টের পাচ্ছে। ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকে, যেন তার সামনে স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে আছে। অজানা মানুষটা বলে ওঠে মুচকি হেসে, হা হা হা, মৃত্যুর নেশায় রক্তের আশায় আমি মরিয়া, আমি পাগল, হিংস্র এক হায়না। তোর রক্ত সাধন করতে এসেছি তৈরি বাসভবনে। অজানা মানুষের মুখে এরকম ঠান্ডা আবহাওয়ার মধ্যে ঘামতে শুরু করেছে, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। অজানা মানুষকে দেখে, তার এরকম ভয়ঙ্কর রূপ দেখে মাফি চৌধুরী কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, তুমি এখনো মরনি? তুমি এখনো বেঁচে আছো কি করে? তোমাকে তো পুলিশ সেদিনই
ক্রস ফায়ারে মেরে ফেলেছিল। তাহলে তুমি বেঁচে আছো কি করে? অচেনা মানুষটাকে দেখে মুখ দিয়ে স্পষ্ট কথা বের করতে পারে না ভয়ে। ডক্টর মাফি চৌধুরীর মুখে এরকম কথা শুনে ভয়ঙ্কর হাসি দিয়ে বলে ওঠে, হা হা হা, মৃত্যু নিয়ে তো খেলি আমি, সেখানে মৃত্যু কিনা তোরা দিবি এই রাসেল চৌধুরীকে? হা হা হা। অজানা মানুষের মুখে এরকম কথা শুনে ঘামতে শুরু করেছে। ভয়ঙ্কর মানুষের ভয়ঙ্কর আওয়াজে বন্ধ রুমটা বিকট আওয়াজে শব্দ দূষণ করছে। হঠাৎ করে প্রকৃতির আকাশ, চন্দ্র, সূর্য, তারা, মেঘ, পাতা সবকিছু কাঁপিয়ে তোলে এক মৃদু বাতাসের দমকা হাওয়া, প্রবাহিত করে দেয় শরীরের লোমগুলোকে খাড়া করে দিয়ে নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত কাঁপিয়ে তোলে প্রবাহিত নদীর কিনারায়। বাতির দমকা হাওয়ায় প্রবাহিত হতে থাকে শরীরের লোমগুলো। ডক্টর মাফি চৌধুরী ভয়ে পিছিয়ে যেতে থাকে। ভয়ের কারণে শরীরে থাকা টাওয়ালটাও খুলে পড়ে যায়। বুঝতেই পারে না যে শরীরে থাকা কাপড়টাও খুলে গেছে। পরে কোনো কিছুই নেই, খালি গায়ে দাঁড়িয়ে আছে অজানা মানুষটার সামনে। অজানা মানুষটা তার অক্ষর লাল রক্তবর্ণ চক্ষু দিয়ে তাকিয়ে আছে ডক্টর মাফি চৌধুরী। বলে ওঠে, প্লিজ তুমি আমাকে মেরো না। আমি এসব করতে চাইনি, আমি বাধ্য ছিলাম, না হলে ওরা আমাকে মেরে ফেলতো। এসবের পেছনে মন্ত্রী সহ শহরের বড় বড় রাজনীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী সদস্য মানুষগুলো আছে। কথাটা শুনে হাসতে থাকে মানুষটা। তার হাসিতে যেন পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। ভয়ঙ্কর হাসি দিয়ে বলে ওঠে, তোদের একটা মিথ্যা সাক্ষীর জন্য আমি আমার পরিবারটাকে হারিয়েছি। আমার পরিবারের নির্মম মৃত্যু আমার চোখের সামনে ভেসে ওঠে বারবার। এর প্রতিশোধ না নিয়ে তোদেরকে ছেড়ে দিব কি করে? আমার ফুলের মতো স্ত্রীকে রেপ করেছে মন্ত্রীর ছেলে। শুধুমাত্র তোদের একটা মিথ্যের সাক্ষীর জন্য আমি আমার পরিবারকে হারিয়েছি। এই 5 বছরের খিদে আজকে তোর কাছ থেকে পূরণ করব আমি। কথাটা বলে সামনে লবণীয়ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা সামনে অর্ধলঙ্গ অবস্থায় উজ্জ্বল ফর্সা গায়ের রং দাঁড়িয়ে কাপা কাপা শরীর নিয়ে ডক্টর মাফি চৌধুরী ভুলে গেছে যে তার পরনে থাকা কোনো কিছুই নেই। উজ্জ্বল ফর্সা দুধে হালতা গায়ের রং, এর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ভয়ঙ্কর সেই মানুষটা। নরখাদকদের মতো হাজারো ক্ষুধার্ত নিয়ে যেন তাকিয়ে আছে। জঙ্গলে যেমন খাবার পেলে হিংস্র সিংহ পশুগুলো তাদের হিংস্রতা দেখিয়ে ছিনিয়ে খায় হরিণের মাংস, ঠিক লবণীয় দৃষ্টিতে নরখাদকদের মতো তাকিয়ে আছে ডক্টর মাফি চৌধুরীর শরীরের দিকে। নিজের লাল রক্তবর্ণ চক্ষু নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখে। ডক্টর মাফি চৌধুরীর শরীরের দিকে তাকিয়ে এগিয়ে যেতে থাকে। ডক্টর মাফি চৌধুরী পিছিয়ে যেতে থাকে। এক পর্যায়ে খাটের সাথে লেগে বিছানার উপর পড়ে যায়। ডক্টর মাফি চৌধুরী ভয়ে চিৎকার করে ওঠে, প্লিজ রাসেল, তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমার ছেলে মেয়ে আছে, আমার সন্তান আছে, স্বামী আছে, তারা অস্ট্রেলিয়াতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমি তাদের কাছে চলে যাব এই শহর থেকে। ডক্টর মাফির চিৎকার আর্তনাদ যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কানে পৌঁছায় না। হিংস্র ক্ষুধার্ত সিংহের মতো সামনে এগিয়ে যেতে থাকে, নরখাদ্যদের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। যতবার সামনে এগিয়ে যায় ততবার যেন তার সামনে সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর মৃত্যুর নিয়ম, পরিবারের ইতিহাস ভেসে ওঠে। প্রচণ্ড দমকা হাওয়ার সাথে বিকট আওয়াজে বজ্রপাত এবং আকাশের চরম বিজলিতে চাকচিক শব্দে ফুটন্ত আওয়াজে বারবার কাঁপিয়ে তোলে আকাশ, বাতাস, নদী, নালা, পাহাড়, পর্বত, এমনকি পৃথিবীর বুকে থাকা মানুষজনের আবাসস্থলগুলোকে কাঁপিয়ে তোলে আকাশের বজ্রপাত। চারিদিকে মুষলধারার বৃষ্টির শব্দে থই থই করছে। এদিকে ডক্টর মাফি চৌধুরীর চিৎকার চার দেওয়ালের ভেতর থেকে বিকট আওয়াজে শব্দ উত্তোলন করছে। মানুষটা ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ডক্টর মাফি চৌধুরীর ওপর, পাগলের মতো ক্ষুধার্ত হিংস্র সিংহের মতো খুবলে খুবলে খেতে থাকে। শরীরে জায়গায় জায়গায় অজানা জায়গায় নখের আঁচড় এবং কামড়ের আঁচড়ের ক্ষত বিক্ষত করে ফেলে শরীরটাকে। যেখানে কামড় দেয় সেখানেই নখের আঁচড়, সেখান থেকেই মাংস তুলে ফেলে মুহূর্তের মধ্যে, ক্ষত বিক্ষত করে ফেলে শরীরটাকে। এমনকি মেয়েটার যৌনাঙ্গ পর্যন্ত কামড়ে নষ্ট করে দিয়েছে। এতটাই হিংস্র প্রতিশোধের নেশায় নরখাদকের মতো হয়ে উঠেছে যেন নিজেকে সে কন্ট্রোল করতে পারে না। মেয়েটার আর্তনাদ, ভয়ঙ্কর চিৎকার তার কানে পৌঁছায় না। ক্ষুধার্ত পথ শিশু যেমন অনেকদিন পর সামনে খাবার পেলে যেমন পাগলের মতো খাবার খায়, ঠিক তেমনই অত্যাচার করতে থাকে মাফি চৌধুরীর ওপর। ডক্টর মাফি চৌধুরী চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। হয় একেবারে মেরে ফেলো, না হয় আমাকে ছেড়ে দাও। আর্তনাদ আর চিৎকার কানে পৌঁছায় না নরখাদক মানুষটার। ডক্টর মাফি চৌধুরী চিৎকার করে চলেছে, সাথে কেটে চলেছে অঝোর ধারায়। তার কান্না এবং চোখের পানি যেন অমানবিক মানুষটার চোখের সামনে পড়ে না। পাগলের মতো হিংস্র ক্ষুধার্ত ক্ষুধা নিয়ে একের পর এক শেপ করে চলেছে ডক্টর মাফি চৌধুরীকে।
সাদা রঙের চাদরটা লাল রক্তে রঙিত হয়ে উঠেছে। নিজের চাহিদা মতো নিজের চাহিদা মিটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। রক্তমাখা ক্লান্ত শরীরটা বিছানার উপর এলিয়ে দেয়। জীবন্ত লাশ হয়ে খাটের উপর পড়ে আছে ডক্টর মাফি চৌধুরী। অজানা মানুষটা যেন নিজের রাগটাকে এখনো কন্ট্রোল করতে পারে না। চোখের সামনে বারবার সেই নির্মম মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে। পরিবারের সেই আর্তনাদ যেন যার চোখের সামনে ভেসে ওঠে। যতবার তার চোখের সামনে সেই দৃশ্য ভেসে ওঠে, সে যেন নিজেকে কন্ট্রোল করতে পারে না। এদিক ওদিক খুঁজতে থাকে। রান্নাঘর থেকে একটা তাহলে ছুটি এবং গ্যাস সিলিন্ডার নিয়ে এসে মেয়েটার সামনে রাখে। মাফি চৌধুরী তাকিয়ে আছে জীবন্ত লাশের মতো। আগন্তুকটা তার ভয়ঙ্কর রূপ প্রকাশ করার জন্য আবারও ভয়ঙ্কর এক বিশ্রী হাসি দিয়ে বলে ওঠে, পরিবার হারানোর যন্ত্রণা কত কষ্টের হয় সেটা তোকে আজকে বোঝাবো। কথাটা বলতে পারে না ডক্টর মাফি চৌধুরী, শুধু অজর ধারায় কেঁদে চলেছে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। ওদিকে এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ডে সব জায়গায় তাদের মানুষজন, রাজনৈতিক ব্যক্তিগণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই খুনিকে ধরার জন্য। সেনাপ্রধান সুয়েল সহ ইন্সপেক্টর সেতু এবং দিয়ামণি সবাই নিজেদের ছদ্মবেশে গোয়েন্দা বিভাগের অফিসারদেরকে লাগিয়ে দিয়েছে 72 ঘন্টার ভেতরে যে করে হোক এই খুনিকে ধরতে হবে। মাফি চৌধুরীর অবস্থা করুণ পরিণতি হয়েছে। মানুষটার আর্তনাদ চোখে দেখা যায় না। নিজের পরিবারের সেই নির্মম মৃত্যুর দৃশ্য যতবার তার চোখের সামনে ভেসে ওঠে, ততবার যেন হিংস্র হায়না হয়ে ওঠে। দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠার সাথে সাথে ডক্টর মাফি চৌধুরীর গলা চেপে ধরে। এলোপাচির ছুরির আঘাত দিতে ক্ষতবিক্ষত করতে থাকে শরীরটাকে। এরপর গ্যাস সিলিন্ডার থেকে ডক্টর মাফি চৌধুরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সহ লজ্জাস্থানগুলো গ্যাসের আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। অঙ্গ প্রত্যঙ্গগুলো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তবুও যেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। জ্বলন্ত লাশের ওপর আবারও কোড়াল দিয়ে এলো পাথরে কোপাতে থাকে। মুহূর্তের মধ্যে টুকরো টুকরো খণ্ড খণ্ড করে ফেলে লাশগুলোকে। আগুনে জ্বলে এক এক সিদ্ধ মাংস পরিণত হয়ে যায়। লাশের টুকরোগুলো যেখানে সেখানে ফেলে রেখে মানুষটা এক বিকট আওয়াজে হাসি দেয়। নির্জন রাতের পরিবেশে বেরিয়ে পড়ে। সামনে পা রাখতেই একটা কালো রঙের হাউস গাড়ি তার সামনে এসে থামে। গাড়ির ভেতর থেকে জানালা খুলে কেউ একজন গাড়ির ভেতরে হাত বাড়িয়ে দেয়। মানুষটা তার হাত ধরে ভেতরে প্রবেশ করে, তারপর সামনেই রওনা দেয়। গাড়ির ভেতরে থাকা মানুষটা হঠাৎ করে সেই মানুষটার গাড়ি চুমু খেয়ে বলে ওঠে, কি ব্যাপার? তুমি তো ভুলে গেছো আমাকে। প্রতিশোধ নেওয়ার নেশায় তোমার ভালোবাসার মানুষটাকে সময় দিতে তো ভুলেই গেছো। চারিদিকে শীতল প্রবাহিত হাওয়া বাতাস বয়ে যাচ্ছে। তবুও যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। হঠাৎ করে মধুর মিষ্টির কোনো কান ভেসে আসতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ নিয়ে মানুষটা সামনে তাকিয়ে পাশে তাকিয়ে মুচকি হাসি দেয়। কোনো কথা বলে না। মেয়েলি কণ্ঠে মেয়েটি আবার বলে ওঠে, কি হলো? সেই কবে তুমি বেরিয়েছো? আমাকে সময় দিতে ভুলে গেছো। প্রতিশোধের নেশায় কি তুমি আমাকেও হারিয়ে ফেলবে? কথাটা শুনে আগন্তুকটা কেমন যেন নিজেকে শক্ত করে নেয়। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হারাতে চাইলেও তোমাকে হারাতে দেব না। অনেক কষ্টের পর একটু সুখ খুঁজে পেয়েছি তোমার মাঝে। আর এই সুখের মধ্যে যদি কেউ ভাগ বসাতে আসে, তাহলে আকাশ বাতাস, নদী নালা, খালবিল, পাহাড় পর্বত কেটে একাকার করে 7 সমুদ্র পার হয়ে যদি তোমাকে বাঁচাতে হয়, তবু আমি তোমাকে বাঁচাতে রাজি আছি। মানুষটার মুখে এরকম কথা শুনে আলতো করে পাশে থাকা মেয়েটা ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায়। হঠাৎ করে এমন হওয়াতে সবাই হেসে ওঠে। গাড়ির মধ্যে থাকা মানুষগুলো মেয়েটার কর্মকাণ্ডে লজ্জায় মুচকি হেসে বলে ওঠে, ভাই, এখন শুধু মন্ত্রীর ছেলেকে মারতে হবে, তারপর এক এক করে কুত্তার বাচ্চা জানোয়ারগুলোকে খতম করতে হবে। তোরা খবর নে যে মন্ত্রীর ছেলে কোথায় আছে। মন্ত্রীর ছেলের খবর, মন্ত্রীর ছেলেকে আমি আমার নিজের হাতে মারব। আমার বোনের খুনের প্রতিশোধ নেব। হ্যাঁ, আমরা খবর নিচ্ছি। আমাদের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রাম মহল্লাতে একটা দলে সমস্ত ছেলে পেলে ভেঙে আসবে এই শহরে। ওই নাহিদ খানদার বাচ্চা দ্রুত গাড়ি চালা। আমি আমার বরটাকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি, একটু সময় কাটাবো। নাহিদের কথা শুনে আরও দ্রুত গাড়ি চালাতে থাকে। বেশ কিছু সময় অতিক্রম করার পর তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছা যায়। টিনা নামের মেয়েটা আবার বলে ওঠে, কি হলো? আমাকে ভালোবাসবে না, আগলে নেবে না তোমার অস্তিত্বের মাঝে? নাকি অতীত নিয়ে পড়ে থাকবে সারাটা জীবন ধরে? এই কথা শুনে জাপটে জড়িয়ে ধরে সামনে দাঁড়িয়ে থাকা টিনা নামের মেয়েটাকে। সেটা পাগলের মতো খামচে ধরে আছে। টিনা নামের মেয়েটাকে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। দুজনকে আগলে নিয়েছে ভালোবাসার। কিছু মুহূর্ত কাটাতে থাকে। খোলামেলা চাঁদে নিয়ে আলোয় আকাশে ব্যালকনিতে বসে সামনে সময় কাটাতে থাকে ঝিরিঝিরি বৃষ্টি। অন্যদিকে রাত 11টা বাজে। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে সেনাপ্রধান সুয়েলের। ফোনের স্ক্রিনে তাকে দেখতে পায় ফরেন্সিক ল্যাবরেটরি থেকে কল করেছে ডক্টর ময়না চৌধুরী। ফোনটা রিসিভ করতে ডক্টর ময়না চৌধুরী বলে ওঠে, হ্যালো, এটা কি সেনাপ্রধান সোহেল বলছেন? দ্রুত আপনারা ল্যাবরেটরিতে চলে আসেন।
হ্যাঁ, আর সঙ্গে কিন্তু ইন্সপেক্টর সেতু এবং দিয়াকে নিয়ে আসবেন। খুব জরুরি একটা খবর দেওয়া আছে আপনাদের। খুনিকে ধরার জন্য খুনির প্রমাণ খুঁজে পেয়েছি, যে প্রমাণের সূত্র দিয়ে হয়তো খুনিকে ধরলেও ধরতে পারেন আপনারা। তাই দ্রুত দেরি না করে চলে আসুন। ঠিক আছে ডক্টর, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা কিছু সময়ের মধ্যে আপনার গন্তব্যে পৌঁছে যাচ্ছি। কথাটা বলেই কলটা কেটে দেয় সুয়েল। সুয়েল বলে ওঠে, আপনারা দ্রুত চলুন আমার সাথে। খুনিকে ধরার জন্য হয়তো লাইব্রেরিতে কোনো প্রমাণ পেয়েছে ডক্টর ময়না চৌধুরী, তাই দ্রুত আমাদেরকে যেতে বললো। কোনো প্রমাণ পাওয়া গেলে খুব ভালো হয়। তারপর তারা আর এক মুহূর্তে দেরি না করে বেরিয়ে পড়ে ল্যাবরেটরির উদ্দেশ্যে। কিছু সময় পার করে গন্তব্যে পৌঁছে যায়। ল্যাবরেটরিতে প্রবেশ করতেই ডক্টর ময়না চৌধুরী বলে ওঠে, হ্যালো মিস্টার সোহেল এবং সেতু এবং দিয়া, পরিচয় ধরার জন্য সুন্দর একটা প্রমাণ পেয়েছে। ধরলেও ধরতে পারেন খুনিকে। কি এমন প্রমাণ যেটা দিয়ে আমরা খুনিকে ধরতে পারি? কিন্তু কোনো প্রমাণই ফেলে যায় নাই ক্লাসের পাশে। খুনি প্রমাণ ফেলে যাননি তো কি হয়েছে, কিন্তু উনি নিজের অজান্তে অনেক কিছু রেখে গেছে। তাহলে ডক্টর, দেরি না করে আমাদের দ্রুত দেখান, আমরাও তাহলে ধরতে পারবো। উপর থেকে অনেক প্রেশার আসে আমাদের উপরে, মন্ত্রী আমাদেরকে হুমকি দিচ্ছে, কি করব বলেন? ডোন্ট ওয়ারি, আমি বিষয়টা দেখছি। এই সব কিছু, এটা হচ্ছে খুনির অস্তিত্ব। এই লাশগুলোর অবস্থা দেখেছেন? লাশগুলোকে দেখে বোঝা যাচ্ছে খুনি খুব হিংস্র প্রকৃতির। খুনির মনে এই ব্যক্তিগুলোর জন্য এত ঘৃণা, এত রাগ, এত ক্ষোভ ছিল, যার কারণে একটা মানুষ এত নৃশংসভাবে হত্যা করতে পারে। তবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুনি এক খুনের ধরনের এক। খুনি যেভাবে হত্যা করেছে সবটাই এই তিনজনকে যে মারা হয়েছে, এই তিনজনের হত্যাকারী একজন। এই সমস্ত খুনির একজন খুনি। লাশের পাশ থেকে তথ্য পাওয়া যায় নাই এই কারণ বর্তমান যে খুনিটার পেছনে আপনারা ঘুরছেন তাকে সহজে ধরতে পারবেন না যদি সে নিজে থেকে না ধরা দেয়। কেননা আমি 100% শিওর দিয়ে বলতে পারি এটা প্রশাসনের কোনো এক ব্যক্তি। না হলে এত নিখুঁত পরিকল্পনা করে কখনোই হত্যা করতে পারে না। আর আমি এতটুকু আপনাদের বলতে পারি যে খুনিকে ধরতে পারবেন তখনই যখন এই মানুষগুলোর রহস্য এবং জীবন সম্পর্কে জানতে পারবেন। যেমন এরা বেঁচে থাকতে কি করেছিল, কাদের সাথে লেনদেন করত, কেনই বা এদেরকে মারলো, সবটাই জানতে পারবেন। তাই খুনিকে ধরার আগে খুনির কারণ খুঁজে বের করুন। ঠিক বলেছেন, আমরা চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি। যাদেরকে হত্যা করা হয়েছে তারা মন্ত্রীর কাছের মানুষ। মন্ত্রীর সাথে এদের লেনদেন ছিল, এদের অতীতকেও খুঁজে বের করতে হবে। কথাটা শেষ করার আগেই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখতে পায় অজানা নাম্বার থেকে ফোন করেছে কেউ একজন। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো ম্যাম, দ্রুত এই ঠিকানায় চলে আসুন। এখান থেকে বেশ কিছু মানুষ কালো রঙের একটা গাড়িতে করে বেরিয়ে গেল অনেক আগেই। এখানে একটা মানুষ প্রবেশ করেছিল, মানুষটার হাতে অনেক রক্ত ছিল। এখানে কিছু একটা হয়েছে। আর ডক্টর মাফি চৌধুরী রুম থেকে অনেক ভাঙচুরের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু বৃষ্টির আওয়াজে ওখানে যাওয়া যাচ্ছিল না ভয়ে, কিন্তু এখন কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি। আপনারা শুধু চারদিকটা খেয়াল রাখবেন, তবে সে জায়গায় যাবেন না, বিপদ হতে পারে। কথাটা বলেই কল কেটে দেয়। তারপর তারা তিনজন মিলে বেশ কিছু পুলিশ অফিসার বেরিয়ে পড়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তো মাথায় হাত, কারণ শহরের সবচেয়ে বড় ডক্টর মাফি চৌধুরীকে খেয়ে বা কেন নৃশংসভাবে হত্যা করে টুকরো টুকরো করে নির্যাতন করে আগুন জ্বালিয়ে ফেলে রেখে গেছে তার এই রুমে। খবরটা ছড়িয়ে গেছে, সাংবাদিক এসেছে, এখনও লাশের গায়ে কেউ হাত দেয়নি। দেখতে দেখতে সকাল 8টা বেজে যায়। মন্ত্রীর বাড়িতে কোলাহল শুরু হয়ে গেছে। মন্ত্রীর মেয়ে লাশটাকে দাফন কাপনের ব্যবস্থা করা হয়। এক পর্যায়ে সবাই দাফন কাপন করে রাজনৈতিক ব্যক্তিগণ নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। মন্ত্রী ভীষণ ভেঙে পড়েছে। কি হচ্ছে তার সাথে সে বুঝতে পারে না। এদিকে ডক্টর মাফি চৌধুরীর বাড়িতে পুলিশ সহ সাধারণ মানুষ এবং সাংবাদিক ভিড় করেছে। সাংবাদিকের খবর প্রচার করছে। সুন্দরী রমণীর ঠোঁট নাচিয়ে তার মুগ্ধময় কণ্ঠের স্বর দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে আবারও খবর প্রকাশ করে বলে ওঠে, হাই হাই হই হই রই রই কাণ্ড, পরপর একের পর এক খুন করেই চলেছে খুনি। অজানা খুনি আতঙ্ক ছড়িয়ে দিয়েছে শহরের মাঝখানে। কোলাহল, মানুষজন এবং গাড়ির যানবাহন মুখরিত শব্দের কোলাহল। ঢাকা শহরের মতো কোলা শহরটাকে এই খুনি রাতারাতি নিস্তব্ধ আর ঠান্ডা
পরিবেশ কোলাহল মুক্ত করে তুলেছে। নিস্তব্ধ শুনশান নীরবতায় পরিবেশটা বিরাজ করছে। একই দিনে পর পর তিনটা মার্ডার। পুলিশ বুঝতে পারছে না খুনিকে কেনই বা খুন করছে। শহরের মস্ত বড় ডাক্তার, তার সাথে কার কি শত্রুতা থাকতে পারে? লাশটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সাথে থাকুন পরবর্তী খবরের জন্য। শহরে হচ্ছেটা কি বুঝতে পারছি না। সবার মধ্যে আতঙ্ক ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। এই খুনিকে ধরতে না পারলে রাশের কারখানা লাগিয়ে দিবে এই শহরে। এদিকে এমপি, মন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিগণ তাদের লোকজন লাগিয়ে দিয়েছে খুনিকে ধরার জন্য, কিন্তু বুঝতে পারছে না কে এই খুনি। চলুন তাহলে অতীত জীবন থেকে ঘুরে আসি। আসলে কে এই খুনি যে কিনা রাতে রাতে খুন করে চলেছে একের পর এক, রক্তের নেশায় নেশাখোর হয়ে উঠেছে? তার আগে আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিত্য দৈনন্দিন জীবনের গল্প শুনতে ধন্যবাদ সবাইকে। দিনটা ছিল বুধবার। সবে মাত্র ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ইন্সপেক্টর রাসেল চৌধুরী। পরিবেশটা আজকে গম্ভীর ভাব প্রকাশ করছে। আকাশে মেঘ ডাকে, মেঘগুলো ছোটাছুটি করছে। আকাশে নেই কোনো তারা, কালো মেঘ। আজ পুরো আকাশটা বেশ অন্ধকার, কেননা আকাশে নেই কোনো চাঁদ, নেই কোনো তারা, তাই পরিবেশটা হালকা অন্ধকার। আকাশে ছেয়ে গেছে, পরিবেশটা অন্ধকারে বিরাজ করছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় আষাঢ়ের শ্রাবণে বৃষ্টি নামবে। তাই ডিউটি শেষে আজকে কোনো কনস্টেবল ছাড়াই নিজের গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ইন্সপেক্টর রাসেল চৌধুরী। থানা থেকে মাত্র কয়েক মিনিট পার হতেই বিকট আওয়াজ, শব্দ দূষণ, সাথে বজ্রপাত এবং মুষলধারায় বৃষ্টি নামতে শুরু করেছে। বৃষ্টির শব্দে চারিদিক থই শব্দে মুখরিত হয়ে ওঠে। পরিবেশটা অন্ধকার লাগছে, গম্ভীর ভাব প্রকাশ করছে। পরিবেশটা কেমন থমকে আছে। আজকে শহরটার রং বদলে যেতে চলেছে। অন্যান্য দিনের থেকে পরিবেশটা আজকে খানিকটা ভয়ঙ্কর লাগছে। বৃষ্টির কারণে পুরো রাস্তা ফাঁকা, নির্জন পরিবেশ। মানুষজন নিজ নিজ স্থান অবস্থান নিয়ে শহর ফাঁকা হয়ে গেছে। ওভারব্রিজ পার করে যেতে হবে তার নিজ গন্তব্যে। ওভারব্রিজের ওপর গাড়ি চালিয়ে যায় একাই। নিজ গন্তব্যে যাচ্ছে রাসেল চৌধুরী। হঠাৎ করে সামনে বেশ কিছু মানুষ দেখতে পায়। ভালো করে সামনে তাকিয়ে দেখতে পায় ওভারব্রিজের ওপর বেশ কয়েকজন ছেলে পুলে একজন মানুষকে মারছে। একজনের হাতে দামি ধারালো অস্ত্রগুলো বেশ দামি। হালকা করে গাড়ির আলো বন্ধ করে গুটি পায়ে ভিজতে সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে কি হচ্ছে সেটা দেখার জন্য লুকিয়ে সব কথা শুনতে থাকে। ছেলেগুলো বলে ওঠে, তোর বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই মন্ত্রীর বিরুদ্ধে খবরের কাগজে, ম্যাগাজিনে, এমনকি টেলিভিশনে খবর প্রচার করিস? তোর কি মৃত্যুর ভয় নেই? তুই কি মন্ত্রীকে ভয় পাস না? তুই মন্ত্রীর বিরুদ্ধে কথা বলিস? তোর কি জীবনের মায়া নেই? রক্তমাখা শরীর নিয়ে আধ মরা লোকটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আমি ভয় পাই না, আমার জীবনের মায়া নেই। জন্ম যখন একবার নিয়েছে মরতে হবে, এটা আমি বিশ্বাস করি। তাই মৃত্যুর ভয় আমি করি না। তোর না হয় জীবনের প্রতি কোনো মায়া নেই, তাই বলে তুই তোর পরিবারের কথা তো ভাববি। সৎ পথে থাকতে গেলে বিপদ তো আসবে, তাই বলে পরিবারকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিতে হবে, সেটা তো তোমাদেরকে কে বললো? পরিবারকে আল্লাহ রক্ষা করবে। তোর জন্য আমার আফসোস হচ্ছে যে তুই নিজের মৃত্যুটাকে নিজেই ডেকে আনলি। কথাটা বলে হঠাৎ করে একটা ধারালো ছুরি লোকটার পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। এটা দেখে ইন্সপেক্টর রাসেল চৌধুরী সামনে এগিয়ে যেতে যাবে, তখনই হঠাৎ করে পরপর বেশ কয়েকটা কালো গাড়ি এসে থামে ঘটনাস্থলে। গাড়িগুলোর ভেতর থেকে কে আছে দেখা যায় না। একটা ছেলে গিয়ে জানালা খুলে দেয়। গাড়ির ভেতর থেকে একটা মানুষ পা বের করে, শুট বুট পরিহিত। মানুষটা বেরিয়ে পড়ে। গাড়ির ভেতর থেকে পাশের ছাতা নিয়ে একজন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আকাশের বিজলির আলো স্পষ্ট দেখতে পায় স্বয়ং মন্ত্রী সহ বেশ কিছু চালাপোলা সামনে দাঁড়িয়ে আছে। মন্ত্রী এবার উচ্চস্বরে হাসতে বিকট আওয়াজে বলে ওঠে, কুত্তার বাচ্চা, সালা খানকি পোলা, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? তোকে কোটি টাকা দিতে চেয়েছিলাম, তুই আমার কথা না শুনে নিজের মৃত্যুটাকে আহ্বান করলি। কথাটা শেষ করে ফেলে একটা সিগারেট জ্বালায়। সিগারেট জ্বালিয়ে লোকটার মুখে সিগারেট ধোঁয়াগুলো দিতে থাকে। লোকটি কিছু বলতে যাবে তার আগেই ব্লেড দিয়ে লোকটার গলায় টান দেয়। সাথে ফিঙ্কি দিয়ে কেটে শিরা উপর শিরা দিয়ে রক্ত বেরোতে থাকে। লোকটা ছটফট করতে থাকে রাস্তার ওপর। লোকটা বলে ওঠে, তোরা শুধু আমাকে কেন, আমার পরিবারকে মেরে ফেললেও এই প্রমাণ আমি কাউকে দেব না। প্রমাণটা ছুঁড়ে ফেলে দেয় ঝোপঝাড়ে ডালে, যেখানে লুকিয়ে আছে ইন্সপেক্টর রাসেল চৌধুরী। তার সামনে গিয়ে প্রমাণটা পড়ে যায়। এটা প্রাণদায়ী। মন্ত্রীর ছেলে পেলেগুলো সেদিকে খুঁজতে যায়। এমন সময় মন্ত্রীর লোক ছেলেগুলো জবাই করতে যাবে, তখনই ওভারব্রিজের ঝোপের আড়াল থেকে ইন্সপেক্টর রাসেল বের হয়ে হাসতে বলে ওঠে, আমি তো ভাবতেই পারছি না শহরের বিখ্যাত মন্ত্রী সে কিনা একজন অপরাধী। রাতের আধারে মানুষকে হত্যা করে আর দিন দুপুরে ভালো মানুষের পোশাক পরে
জনগণের সেবায় নিজেকে বিলিয়ে রাখে। এই হচ্ছে শহরের দুই মুখোশওয়ালা মন্ত্রী। হঠাৎ করে এমন কথা শুনে সবাই সেদিকে তাকায়। সামনে তাকিয়ে দেখতে পায় ভয়ঙ্কর অপরাধীদের রাজা, অপরাধীরা যাকে বাপ বলে স্বীকার করে, সেই ইন্সপেক্টর রাসেল চৌধুরী স্বয়ং তাদের সামনে দাঁড়িয়ে আছে। মন্ত্রী সাহেব বেশ খানিকটা ঘাবড়ে যায়, তবুও নিজের জায়গায় ঠিক রেখে হুঙ্কার ছেলে বলে ওঠে, এই ইন্সপেক্টর রাসেল চৌধুরী, তুই যা দেখেছে সেখানেই ভুলে যা। আর হ্যাঁ, কত কোটি টাকা লাগে নিয়ে যাস, কিন্তু ওই পেন ড্রাইভটা আমাকে দিয়ে দে। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি কোনো ঘুষখোর নই, আর তুই এটাও ভুলে যাচ্ছিস প্রমাণটা আমার হাতে এসেছে কোনো ঘুষখোরের হাতে নয়। ফাঁসির কাঠে ঝুলার জন্য তৈরি হয়ে থাক, দেখা হবে আদালতে। কুত্তার বাচ্চা, তুই আমাকে হুমকি দিস? যেখানে আমি আইন তৈরি করি আর আমি আইন প্রকাশ করি, সেখানে আইনের ভয় তুই আমাকে দেখাচ্ছিস? এই লাশটা কচুকাটা করে সমুদ্রে থাকা নীল তিমিও হাঙ্গরগুলোকে খেতে দাও, কেটে খাওয়াও। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে যায়। তার দলের প্রায় 50 থেকে 60 জন ছেলেপিলে চারিদিক দিয়ে ঘিরে ধরে। তারপর তাদের মধ্যে শুরু হয় টানাটানি, উত্তেজনা, মূলত মারপিট। সবার হাতে অস্ত্র, কোমর থেকে বন্দুকটা বের করে এলোপাত্রি গুলি করতে থাকে মন্ত্রীর চেলাপুলাগুলোকে। এক পর্যায়ে গুলি শেষ হলে তাদের মধ্যে উত্তেজনামূলক মারপিট হতে থাকে। যাকে যেখানে পাচ্ছে সেখানে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে দিচ্ছে। এক কোপ থেকে কারো মাথা আলাদা, তো কারো অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলে। রাস্তার মাঝে ধরে আর কলা গাছের মধ্যে কাটতে থাকে। মারে ঠিক, কিন্তু মারের শব্দ হয় না। লাশ পড়ে ঠিক, কিন্তু লাশের চিৎকার বের হয় না। এতটাই স্পিডে এবং এতটাই হিংস্রতা নিয়ে ছেলেগুলোকে মারতে থাকে। মুহূর্তের মধ্যে 50 থেকে 60 জন মন্ত্রীর চালাপোলাগুলোকে মেরে রাস্তার মধ্যে ফেলে রেখে দেয়। রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ভীষণ রেগে বাড়ির উদ্দেশ্যে প্রবেশ করে ইন্সপেক্টর রাসেল চৌধুরী। সালমা আক্তার মিনা বলে ওঠে, কি ব্যাপার, তুমি এত রেগে আছো কেন? আর তোমার শরীরে এত রক্ত কিসের? কি হয়েছে তোমার, আমাকে বলো। রাসেলের কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে ল্যাপটপটা বের করে পেন ড্রাইভটা ওপেন করে পেছন থেকে মিনে এসে রাসেলের পাশে দাঁড়ায়। ল্যাপটপ অন করে দেখতে পায় মন্ত্রী নারী পাচার করছে, সাথে বিভিন্ন অবৈধ ব্যবসা করছে। 10 বছরের একটা সুন্দরী রমণী মেয়েকে মন্ত্রীসহ জঘন্যভাবে রেপ করছে। ছোট মেয়েটা চিৎকার করছে, কিন্তু তার চিৎকার কানে যায় না। এটা দেখে কান্না করে ফেলে রাসেল। মিনা এটা দেখে ধপ করে বিছানায় বসে পড়ে। মিনা বলে ওঠে, সারা রাত ঘুমাতে পারিনি, একটাই চিন্তা করছে কি করবে। এদিকে খবর পৌঁছে যায় মন্ত্রীর কাছে যে মন্ত্রীর ছেলেপুলেগুলো মেরে ওভারব্রিজের ওপর ফেলে রেখে গেছে মন্ত্রী। দ্রুত ফোন করে কোনো এক জায়গায়, আর বলে ওঠে, এটা তুমি কোথায় পেলে? আর এটা তো শহরের মন্ত্রী। হ্যাঁ, শহরের মধ্যে এই কুত্তার বাচ্চাটা আজকে রাতে একটা মানুষকে মেরে ফেলছিল, কারণ তার সমস্ত কিছুই মানুষটা জেনে গিয়েছিল। কাল ওকে আমি জনগণের সামনে গ্রেফতার করব। মন্ত্রী এত খারাপ মানুষ, ওকে শুধু আদালতে নয়, জনসমুদ্রের মাঝে ওকে ল্যাংটা করে জনগণের সামনে ওর মুখোশটা প্রকাশ করবে তুমি। আমি তোমার স্ত্রী, তোমার সারাটা জীবন তুমি সৎ পথে চলেছ, আর এখনও তুমি তোমার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করবে। এতে যদি আমাদের মরতে হয় তো আমরা মরতে রাজি। সারা রাত ঘুমাতে পারেনি, একটা চিন্তা করছে কি করবে। ওইদিকে খবর পৌঁছে গেছে মন্ত্রীর কাছে যে মন্ত্রীর ছেলে পেলেগুলোকে মেরে ওভারব্রিজের উপরে ফেলে গেছে। মন্ত্রী দ্রুত ফোন করে কোনো এক জায়গায়, আর বলে ওঠে, ওভারব্রিজের উপর থাকা সমস্ত লাশগুলোকে সমুদ্রে ফেলে দাও এবং পুরো রাস্তা পরিষ্কার করে ফেলো, কেউ যেন কোনো কিছু জানতে না পারে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, কিন্তু রাসেলের কাছ থেকেও প্রমাণটা নিতে না পারলে আমাদের সবাইকে ফাঁসির কাঠে ঝুলতে হবে। দ্রুত কিছু একটা করুন। কালকেও আমাকে জেলে ঢোকার আগেই ওকে সহ ওর পরিবারকে নিঃস্ব করে দেব যদি আমার কথা না শোনে। কথাটা বলে কলটা কেটে দেয়। তারপর প্ল্যান বানাতে থাকে রাসেল যদি তার কথা না শুনে তাহলে তার সাথে কি করবে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। প্রতিদিনের মতো কোলাহল শুরু হয়ে যায় ঢাকা শহরে। মানুষজন ছোটাছুটি করতে থাকে, কিন্তু কোনো কিছুই প্রকাশ হয়নি শহরে। এটা দেখে বেশ অবাক হয়েছে রাসেল। রাতারাতি সমস্ত প্রমাণ মুছে দিয়েছে মন্ত্রী, এটা ভেবে রাসেল বেশ অবাক হয়েছে। রাসেল সরাসরি প্রবেশ করে ডিআইজির অফিস। সেখানে গিয়ে থপ করে বসে পড়ে। আগে শরীরটা জ্বলে যাচ্ছে। রাসেলকে দেখে বেশ অবাক হয়ে চমকে ওঠে, কেননা পুরো পুলিশ ডিপার্টমেন্ট রাসেলকে ভয় পায়। সবাই জানে রাসেল লেগে গেলে কতটা হিংস্র হয়ে ওঠে। রাসেলের এমন অবস্থা থেকে ভয়ে ভয়ে ডিআইজি বলে ওঠে, কি ব্যাপার রাসেল, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে? শান্ত হয়ে আমাকে একটু বলো। তারপর রাসেল এক এক করে সমস্ত ঘটনা বলতে থাকে। স্যার, শহরের মন্ত্রী এই কুত্তার বাচ্চাটা একটা খুন, সন্ত্রাসী, নারী পাচার, শিশু ধর্ষণ থেকে সমস্ত রেকর্ড এখানে আছে। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ এখানে আছে। কথাটা শুনে ঘাবড়ে যায় ডিআইজি। কি বলবে বুঝতে পারে না। মুচকি এসে মৃদু কণ্ঠে বলে ওঠে, কি বলছো তুমি?
মন্ত্রীর বিরুদ্ধে তুমি সকল প্রমাণ জোগাড় করেছ? খুব ভালো কাজ করেছ। ওকে গ্রেপ্তার করো আর কোর্টে তোলো। আমি সমস্ত প্রমাণ নিয়ে গাইতে যাব। তার আগে প্রমাণটা দেখি। এক এক করে সমস্ত প্রমাণ পেন ড্রাইভে রেখে তারপর সমস্ত কিছু জমা দিয়ে রাসেল মন্ত্রীকে গ্রেপ্তার করতে চলে যায়। রাসেল চলে যাওয়ার সাথে সাথে ডিআইজি মন্ত্রীকে ফোন করে বলে ওঠে, স্যার, রাসেল তো আমার কাছে সমস্ত প্রমাণ জমা দিয়ে গেছে। এখন আমি কি করব? ও তো আপনাকে গ্রেপ্তার করতে গেছে। কালকে তুমি প্রমাণ নিয়ে গাড়িতে যাবে এবং গাড়িতে থাকবে একটা বোম। তুমি প্রমাণ রেখে একটা ফাইল নেওয়ার জন্য অফিসের আলে বের হওয়ার সাথে সাথে গাড়িটা ব্লাস্ট হবে। বিনিময়ে তুমি একটা নতুন দামি গাড়ি পাবে আর তোমাকে কেউ সন্দেহ করবে না। প্রমাণ সহ সব কিছুই জ্বলে ছাই হয়ে যাবে। রাসেল আমাকে গ্রেপ্তার করে কোর্টে ধরবে কিন্তু প্রমাণ করতে পারবে না। পরে আমি রাসেলের জিন্দেগি পরে পাঠিয়ে দেব। স্যার, ঠিক আছে, সব কিছু ব্যবস্থা করছি আমি। কথা মতো সমস্ত কিছু রেডি করতে থাকে। এদিকে মন্ত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় ইন্সপেক্টর রাসেল। রাসেলকে দেখে মন্ত্রী একটা রহস্যময় মুচকি হাসি দেয় আর বলে ওঠে, আমি জানি তুই আমাকে গ্রেপ্তার করতে এসেছিস। বসে বসে কথা বলি, চা অথবা কফি খা। শান্ত মাথায় আমার কথা শোন। তুই এসব প্রমাণ করতে পারবি না। তুই জানিস না আমি কোন ধরনের খেলোয়াড়। তোর যত কোটি টাকা লাগে এখান থেকে নিয়ে যা। আমি মন্ত্রী, 64 জেলার মেম্বার পর্যন্ত আমার হাতে ধরা। তুই কি একাই আমার সাথে পারবি এসব প্রমাণ করতে? শুধু নিজের জীবনটা, আমার পরিবারের জীবনটা বাজিতে রাখিস না। চুপ কুত্তার বাচ্চা, তুই অপরাধ করে বেঁচে যাবি ভেবেছিস? এই অপরাধের শাস্তি তোর থেকে ফাঁসির কাঠে না ঝোলা পর্যন্ত আমি রাসেল শান্ত হব না। তাই নাকি? তাহলে তুই কি করবি শুনি? রাসেল কোনো কথা ছাড়াই সবার সামনে এতগুলো মানুষকে এগোলে এমপি মন্ত্রী জনগণের সামনে মন্ত্রীকে গ্রেপ্তার করে তার হাতে হাত করা পড়ে। তারপর টানতে টানতে বাইরে নিয়ে আসে। খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সাংবাদিককে। সাধারণ মানুষগুলো ভিডিও করতে থাকে, কোনো কথা বলতে থাকে। সাংবাদিক খবর প্রকাশ করে বলে ওঠে, সরকারের ডান হাত মন্ত্রী, যিনি কিনা সরকারের পরে সমস্ত দেশ কন্ট্রোল করে, সেই মন্ত্রীকে ইন্সপেক্টর রাসেল চৌধুরী গ্রেফতার করে কোর্টে চলেছে। কি হচ্ছে জানি না, তবে বলছে অপরাধী। তবে অপরাধ প্রমাণ করা হয়নি, জমা দিয়েছে ডিআইজির কাছে, কোর্টে তোলা হচ্ছে। চলুন তাহলে কোর্টে গিয়ে সমস্ত ঘটনা জানা যাবে। গাড়িতে করে মন্ত্রীর বাড়ি থেকে সরাসরি কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় মন্ত্রীকে। কোর্টে তোলা হচ্ছে, কোর্টের উদ্দেশ্য রওনা দিয়েছে। গাড়িতে করে রওনা দিবে কোর্টের উদ্দেশ্যে প্রমাণে। তখনই গাড়ি থেকে নেমে সবাইকে এখানে থাকতে বলে ওঠে, ফাইল আনতে যায় ভেতরে। হঠাৎ গাড়িটা বম ব্লাস্টে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সাথে কয়েকজন পুলিশ কনস্টেবল, গাড়ি থাকা প্রমাণ সহ। এদিকে কোর্টে তোলা হয়েছে কাঠগড়ায় মন্ত্রীকে। বাদীপক্ষের উকিল বলে ওঠে, স্যার, ইনি একজন অপরাধী, সেটা প্রমাণ আছে। এনাকে গ্রেফতার করে রাসেল চৌধুরী কাঠগড়ায় এনাদের করিয়েছে। প্রমাণটা ডিআইজির কাছে জমা দেওয়া আছে, কিছুক্ষণের ভেতরে ডিআইজি চলে আসবে। মাই লর্ড, আমার মক্কেল ভুলে যাচ্ছে, উনি শহরের সম্মানীয় একজন ব্যক্তি। উনি এই শহরে মন্ত্রী, সরকারের পর যিনি দেশ কন্ট্রোল করে তিনি হচ্ছে আমার মক্কেল। অপরাধীর প্রমাণ না হওয়াতেই উনি অপরাধী বলে গণ্য করেছে এতে, কিন্তু ওনার মান সম্মান নষ্ট হচ্ছে। তারপর তর্ক বিতর্কের মধ্যে হঠাৎ করেই হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করে ডিআইজি বলে ওঠে, কোর্টের সময় শেষ। প্রমাণ করতে না পারলে মন্ত্রীকে ছেড়ে দেওয়া হবে, তাই দ্রুত প্রমাণ জমা দিন। স্যার, প্রমাণ নেই। সরি রাসেল, তুমি আমাকে ভুল বোঝো না। আমি গাড়িতে প্রমাণ রেখে একটা ফাইল আনতে গিয়েছিলাম, তখনই গাড়িটা হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। রাসেল এটা শুনে চমকে যায়, বিশ্বাস করতে পারছে না মন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। শহরে মুহূর্তের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ে। রাসেল ভেঙে পড়ে, সবাই রাসেলকে ধিক্কার জানায়। মন্ত্রী সসম্মানে আবার বাড়িতে বেরিয়ে পড়ে। মন্ত্রী মুচকি হাসতে থাকে। রাসেল বুঝতে পারছে এটা একটা চক্কর। কোর্ট শেষ হতে না হতে রাসেল থানার ভেতর বসে আছে। হঠাৎ করে বেশ কয়েকজন বের হয়ে র্যাব এসে রাসেলকে গ্রেপ্তার করে থানার ভেতর ঢুকিয়ে দেয়। রাসেল জিজ্ঞেস করে, এ কি ডিআইজি স্যার, এসব কি হচ্ছে? আপনারা আমাকে জেলের ভেতরে কেন ঢুকালেন? কি হয়েছে? আমি কি করেছি? সরি রাসেল, আমার কিছুই করার নেই। তোমার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে, তাই তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হলাম। কালকে তোমাকে কোর্টে তোলা হবে। মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ে সাংবাদিক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খবরটা শুনে রাসেলের পরিবার ভেঙে যায়। মিনা কান্না করতে করতে বলে ওঠে, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এটা করেছো।
আর কোনোদিনই বিশ্বাস করব না। আমি জানি তোমাকে ফাঁসানো হয়েছে, এইসবের মাঝে মন্ত্রী জড়িত আছে। প্লিজ, আপনি তো রাসেলকে চিনেন, প্লিজ ওকে ছেড়ে দিন, উনি এসব করতে পারে না। বাকিটা কোর্টে প্রমাণ হবে। তোমরা বাড়ি যাও, আমি রাসেলের কিছুই হতে দেব না। খবরটা ছড়িয়ে পড়ে। রাসেল বুঝতে পারছে না হঠাৎ করে ঝড়ের বেগে কি হয়ে গেল। যেখানে রাসেলের নাম শুনলে সবাই প্যান্টে হিসু করে দিত, সেখানে কিনা রাসেলের লোকারের ভিতরে আসছে। রাসেল বুঝতে পারছে না যে কোন গোলক ধাঁধের ভেতর আটকে গেছে। নিজেকে সে সরাতে পারে না, নিজের অস্তিত্বের সাথে হেরে গেছে। বুঝতে পারে না সে এখান থেকে কোনোদিন বের হতে পারবে কিনা, সেসব বুঝতে পারছে না। এটা থেকে ফাঁসানো হয়েছে, তার সাথে ষড়যন্ত্র করা হয়েছে। দেখতে দেখতে পরের দিন তাকে কোর্টে তোলা হয়। সবাই উপস্থিত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতা সহ এমপি, মন্ত্রী, জজ, ম্যাজিস্ট্রেট, আরও অনেকে, এমনকি রাসেলের পরিবার সহ সবাই মিলে। বাদীপক্ষের উকিল বলে ওঠে, এই বলে নাটক করতে থাকে, কান্না করতে থাকে শিলা। মন্ত্রী মুচকি হাসতে থাকে। উকিল বলে ওঠে, আগামী রাসেলের বিরুদ্ধে ধর্ষণের মামলার অভিযোগে করেছে মন্ত্রীর মেয়ে শিলা। আমি কাঠগড়ায় শিলাকে ডেকে নিচ্ছি। স্যার, কালকে বাবাকে কোর্টে অপরাধী প্রমাণ করতে না পেরে রাসেল আমাকে রাস্তা থেকে তুলে একটা বাংলো বাড়িতে খুব নৃশংসভাবে আমাকে ধর্ষণ করে। আমি আর বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে দেব। এতগুলো প্রমাণ সামনে রাখা জজ সাহেব সামনে অনেক প্রমাণ রাখে, সাথে একটা ভিডিও দেখায়। সমস্ত প্রমাণ দেখে জজ সাহেব বলে ওঠে, এটুকু দিয়ে প্রমাণ করা যায় না যে ইন্সপেক্টর রাসেল একজন অপরাধী। ওনার মতো সৎ অফিসার বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আরও প্রমাণ চাই ওনাকে অপরাধী করার জন্য। কারো প্রমাণ আছে? আমরা ডিএনএ টেস্ট করে পেয়েছি রাসেল সত্যি শিলাকে ধর্ষণ করেছে। আমি ডক্টর মাফি চৌধুরীকে ডেকে নিচ্ছি। জি স্যার, রাসেল চৌধুরী শিলাকে রেপ করেছে, ডিএনএ টেস্টের থেকে প্রমাণিত হয়েছে, এবং অপরাধী রাসেল চৌধুরীর সাথে আরও অনেক প্রমাণ আছে। এতগুলো প্রমাণ সামনে রাখা জজ সাহেবের সামনে অনেক প্রমাণ রাখে, সাথে একটা ভিডিও দেখায়। সমস্ত প্রমাণ দেখে জজ সাহেব বলে ওঠে, সমস্ত প্রমাণের ভিত্তিতে আসামি রাসেলকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো, এবং 5 বছর পর সে পুলিশে জয়েন করতে পারবে, যেহেতু সে একজন সৎ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিল। কোর্ট এখানেই শেষ করে দেওয়া হয়, সবাই চলে যায়। রাসেল বাকরুদ্ধ হয়ে গেছে, কোনো কথা বলে না। মিনা রাসেলকে ধরে অনেক কান্না করে। সেদিন রাসেলকে জোরপূর্বকভাবে গাড়িতে করে রওনা দেয় থানার উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে। রাত 1টার দিকে হঠাৎ করে বেশ কয়েকটা গাড়ি জেলখানার ভেতরে প্রবেশ করে। হালকা হালকা আলোয় সবাই সেদিকে তাকিয়ে আছে, সমস্ত আসামিগুলো এদিকে তাকিয়ে আছে। রাসেলকে জেলখানার ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়। বাইরে এনে দেখতে পায় বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী, ডিআইজি সহ ম্যাজিস্ট্রেটগুলো বসে আছে। মন্ত্রী বলে ওঠে, তোকে বলেছিলাম আমার কথা শুনতে, কিন্তু শুনলি না। এখন তোর সাথে সাথে তোর পরিবারের মৃত্যুটা চোখের সামনে দেখবি। এখানে এই অফিসার, ভিডিওটা ওপেন কর, ওর পরিবারের অবস্থা ওকে দেখা, আর হ্যাঁ, ওর হাত পা বেঁধে ফেল যেন নড়াচড়া করতে না পারে। কথাটা বলার সাথে সাথে ভিডিও চালু করে, আর সেখানে দেখতে পায় মন্ত্রীর ছেলে তার পরিবার এক এক করে সমস্ত মানুষকে মেরে ফেলতে থাকে। তার কোলের ছোট্ট শিশু আদরের সন্তানটাকেও মেরে ফেলে, তার গলায় পা রেখে তাকে হত্যা করে, তার বৃদ্ধ বাবা মাকে খুপিয়ে হত্যা করে। এখন শুধু তার স্ত্রীটা বাকি আছে। সমস্তটা দেখে চিৎকার করতে থাকে রাসেল। রাসেলের চিৎকারে তার ভালো লাগে না, তাই তার মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দেয়। মন্ত্রীর ছেলের রাফি মিনার পরনে থাকা শাড়িটা খুলে ফেলে, একে একে ব্লাউজ খুলে ফেলে, উলঙ্গ করে ফেলে। এতগুলো মানুষের সামনে সমস্তটা দেখে লজ্জায় পড়ে যায় রাসেল। মন্ত্রী সহ সবাই উচ্চস্বরে হাসতে থাকে। তারপর রাফি ঝাঁপিয়ে পড়ে মিনার উপর, খুবলে খুবলে খেতে থাকে মিনাকে। সবাই মিলে সবাই একসাথে গণধর্ষণ করে মিনাকে। মিনা সমস্ত অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। নির্মম লাশগুলোকে পড়ে থাকে, তারপর এলোপাথারি কোপাতে থাকে। রাসেল লেগে মেগে একাকার, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে, কিন্তু কিছু করতে পারছে না, কেননা তার হাত পায়ে গলায় শেকল পড়া। তারপর মন্ত্রীর ছেলে ইলেকট্রিক্যাল শক সার্কিট তৈরি করে দিয়া বাড়িটার আগুন জ্বালিয়ে দেয়, আর মানুষগুলোর কাছে প্রমাণ করবে যে আগুন লেগে পুড়ে মারা গেছে সবাই। মন্ত্রী সহ সবাই রাসেলের মুখে থুতু মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে রাসেলকে নিয়ে। অন্য থানায় রাখার জন্য রওনা দেয়। রাত 1টা বাজে, চারিদিকে নিস্তব্ধ, কোনো মানুষ নেই। হঠাৎ করে ওভারব্রিজের ওপর গাড়িটা রেখে রাসেলকে গাড়ির ভেতর থেকে নামিয়ে ডিআইজি বলে ওঠে, যাও রাসেল, তোমাকে ছেড়ে দিলাম, সোজা এখান থেকে চলে যাও। রাসেল বুঝতে পেরেছে তাকে ক্রস ফায়ারে মেরে ফেলার জন্য তাকে এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে। রাসেল ভয় পায় না, গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে, কারণ তার পরিবার তো আর বেঁচে নেই যে সে বেঁচে থেকেও বা কী করবে। যখনই ডিআইজি গুলি করতে যাবে, হঠাৎ করে কোত্থেকে যেন ঝড়ের বেগে একটা লাল রঙের গাড়ি এসে রাসেলকে তুলে নিয়ে কোথাও ধোঁয়াশার মধ্যে হারিয়ে যায়।
বুঝতে পারে না কেউ। তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায়নি। পরে এটাকে ক্রসফায়ার এবং দুর্ঘটনা বলে রাসেলের মৃত ঘোষণা করে। ধীরে ধীরে রাসেল এই দৃশ্য দেখার পর ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে সেই মানুষটাকে তাকে বাঁচিয়েছিল সেটা হচ্ছে মিনার বোন টিনা। টিনা নিজের ভালোবাসার যত্ন নিয়ে রাসেলকে সুস্থ করে এবং প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করে। আর প্রতিশোধ নেওয়ার জন্য আজকে সে ফিরে এসেছে। ফরেন্সিক ল্যাবরেটরিতে বসে আছে সবাই। ডক্টর ময়না বলে ওঠে, এই খুনটাও একজনই করেছে, আর সেটা ওই অজানা ব্যক্তিটা। লাশটাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে। এসব কিছু কি হচ্ছে সেটা একমাত্র মন্ত্রী বলতে পারবে, কেননা এই সব কিছু মন্ত্রীর জন্যই হচ্ছে। আমরা তাহলে মন্ত্রীর বাড়িতে যাচ্ছি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। যদিও মন্ত্রী কোনো কিছু সত্যি বলবে না, কিন্তু সে আমাদের সত্যি বলে হয়তো সে বেঁচে যেতে পারে। তারপর তারা এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। মন্ত্রীর বাড়িতে পরপর বের কয়েকটা গাড়ি প্রবেশ করে। মন্ত্রীর বাড়িতে সবাই উপস্থিত আছে, এমপি, মন্ত্রী, মন্ত্রীর ছেলে, ডিআইজি, এমপি, ম্যাজিস্ট্রেট সবাই। এমন সময় ইন্সপেক্টর দিয়ামণি সেতুমণি বলে ওঠে, মন্ত্রী সাহেব, আপনি যদি হুমকি দিয়েছিলেন, কিন্তু শহরে আপনার জন্য সব কিছু ঘটেছে। হ্যাঁ, আপনি বলুন, শহরে আপনি কার সাথে ঝামেলা করেছিলেন, যার জন্য এক এক করে শহরে আপনার সাথে মিলে থাকা মানুষগুলো আজকে মৃত্যুর পথযাত্রী হতে যাচ্ছে? আমি জানি না যে এসব কারা করেছে। আপনারা খোঁজখবর না নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। আপনারা জানেন না আপনারা কার সাথে কথা বলছেন। নিজেদের চাকরি বাঁচাতে চাইলে দ্রুত খুনিকে ধরার চেষ্টা করুন। আপনি নিজের পায়ে নিজে কুড়োল মারছেন। বিপদ আপনার খুব কাছে। আপনি নিশ্চয়ই এমন কোনো ব্যক্তির সাথে ঝামেলা করেছিলেন যে ফিরে এসে আপনার সাথে প্রতিশোধ নিচ্ছে। সাবধানে থাকবেন, হয়তো এর পরের টার্গেট আপনি হতে পারেন। কথাটা বলে এক চিলতে হাসি দিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। প্রথমে পুরো শহর বুঝতে পারে না আসলে হচ্ছেটা কি। তার সাথে মন্ত্রী ভীষণ ঘাবড়ে গেছে। বাড়িতে এমপি, মন্ত্রী, শহরে থাকা নেতাকর্মীগুলো এসেছে। এমপি বলে ওঠে, আমরা তো জীবনে অনেকজনকে মেরেছি, অনেকজনকে ফাঁসিয়েছি, তাহলে কি প্রতিশোধ নিতে পারি? আমাদের হয়তো এক এক করে সবাইকে মেরে ফেলবে মন্ত্রী সাহেব। শুধুমাত্র কয়েক টাকার জন্য আপনার সাথে হাত মিলিয়ে আজকে আমাকে মরতে হচ্ছে। বুঝতে পারছি না কে এই খুনি। এক এক করে আমাদের সঙ্গীগুলোকে মেরে ফেলছে। হয়তো এরপর আমাদের পালা, বুঝতে পারছি না। বাবা, অনেক হয়েছে চোর পুলিশ খেলা, এখন তো কিছু একটা করতেই হবে। চুপ শালা হারামজাদা, তুই আজকেই দেশের বাইরে চলে যাবি, নয়তো তোকেও মেরে ফেলবো। তোকে হারাতে পারবো না আমি। কয়েক বছরে আমরা কার সাথে অকর্ম করেছি তার একটা লিস্ট ফাইল দেখলে হয়তো বুঝতে পারবো যে কে আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য খুন করছে। আমি তাহলে কোর্ট থেকে কয়েক বছরের ফাইলগুলোকে আনতে বলি। চেক করলেই বুঝতে পারবো সে আসলে এসবের পেছনের মাস্টারমাইন্ডকে। কথা বলার সাথে সাথে কোর্টে ফোন করে। কোর্ট থেকে বেশ কয়েকজন পুলিশ অফিসার কয়েক বছরের পুরনো ফাইল নিয়ে আসে। তারপর সবাই মিলে এক এক করে ঘটনাটি ঘাটাঘাটি করতে থাকে, সবকিছু হিসাব মিলায়। কয়েক বছরের সবচেয়ে অকুকর্ম, সবচেয়ে বিপজ্জনক শাস্তি দিয়েছিল এবং নির্মমভাবে হত্যা করেছিল ইন্সপেক্টর রাসেলের পরিবারকে। কিন্তু রাসেলকে মারতে পারিনি। একটা গাড়ি থেকে মাঝপথ থেকে তুলে নিয়ে গিয়েছিল। এই কথাটা অনেক বছর পর তাদের স্মরণে পড়ে। কথা তাদের মনে পড়তেই তাদের ঘুম হারাম হয়ে যায়, টাসকে খেয়ে যায়। সকলে চমকে ওঠে। সকলে একে অপরের দিকে তাকিয়ে ভূত দেখার মতো তাকিয়ে আছে। এমপি বলে ওঠে, তবে কি রাসেল বেঁচে আছে? আর রাসেল ফিরে এসে প্রতিশোধ নিচ্ছে তার পরিবারকে হত্যা করার কারণে? কথাটা শুনে সবাই এমপির মুখে এই কথা শুনে সবাই ডিআইজির দিকে তাকায়। ডিআইজি সেদিন মিথ্যে বলেছিল যে ক্রসফায়ারে তাকে মেরে ফেলেছে, কিন্তু সত্যি রাসেল সেদিন মরেনি। রাসেলকে খুঁজে পাওয়া যায়নি। ডিআইজির দিকে সবাই অগ্নির চোখে তাকিয়ে আছে। ডিআইজি বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি রাসেলকে ক্রসফায়ারে মেরে ফেলেছি। আসলে সেদিন রাসেল মরেনি। কে একজন মাঝপথ থেকে রাসেলকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু পাইনি। পরে আমি এটাকে ক্রসফায়ার বলে চালিয়ে দিয়েছিলাম। তার মানে রাসেল বেঁচে আছে আর রাসেল প্রতিশোধ নেওয়ার জন্য এই শহরে এসেছে। ও মাই গড। বাবা, আমি থাকতে তুমি এত ভয় পাচ্ছ কেন? ওকে প্রথমবার যেভাবে জেলে ঢুকিয়ে পুরো পরিবারকে নিঃস্ব করেছিলাম, এবার শুধু ওকে ধরতে পারি নিজের হাতে বড় পারে পাঠিয়ে দেব। আরে শালা জানোয়ার, আমার মাথা কেন খারাপ করছিস তুই? ওকে শিকার করার আগেই তুই ওর শিকার হয়ে যাবি। তুই তো ওর কাছে বাচ্চা শিশু, তোকে যেভাবে নাচাবে তুই সেভাবে নাচবি। তাই বেশি কথা না বলে বেঁচে থাকতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাক এখানেই। মন্ত্রীর মুখে এরকম কথা শুনে সবাই ঘাবড়ে যায়।
ভয়ে আছে। মন্ত্রী সবার সাথে আলাপ করতে থাকে আর আজকের ছেলেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। সবাইকে সতর্ক থাকতে বলে, যে যার গন্তব্যে পৌঁছে যায়। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়। নাইট ক্লাবে একের পর এক মদ খেয়ে মেয়েদের সাথে ঢলাঢলি করছে মন্ত্রীর ছেলে রাফি। এমন সময় সুন্দরী রমণী, হাটের ওপরে পোশাক, বুক দেখা যাচ্ছে। বেশ বিদেশি সুন্দরী রমণী, ফিগারওয়ালা, বডি সানি লিওনের মতো দেখতে। নাচতে নাচতে ক্লাবের ভেতর ঢুকে রাফির চোখে যেতেই হা করে তাকিয়ে আছে। মাই গড! যারা রাফির জীবনের প্রথম এমন কোনো সুন্দরী মেয়েকে দেখলো। মেয়েটা একটা ফাঁকা টেবিলে গিয়ে বসে পড়ে। ধীরে ধীরে রাফিও যায়। রাফি গিয়ে বলে ওঠে, হাই, আপনি কি বাংলাদেশি? হ্যাঁ, অবশ্যই আমি বাংলাদেশি। কেন বলুন তো? আমি এই শহরে মন্ত্রীর ছেলে। আপনি দেখতে বেশ বিউটিফুল। আপনি কি আমার লাইফ পার্টনার হবেন? আমি লাইফ পার্টনার হব কিনা জানি না, তার আগে আমার সাথে রুম ডেট করতে হবে। তাহলেই বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো বা বাসতে চাও। ও মাই গড, এত মেঘ না চাইতেই বৃষ্টি। চলেন পাশের রুমে। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে পাশের রুমে যায়। পাশের রুমে গিয়ে তো হতবাক মেয়েটা, কেননা আগে থেকেই সেখানে ডিআইজি ও এমপি বেশ কিছু মেয়েদের নিয়ে লুতুপুতু করছে। সবাই হঠাৎ করে এত সুন্দর গায়ে উজ্জ্বল ফর্সা দুধে আলতা গায়ের রং মেয়েকে দেখে সবাই সেদিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক এক করে মেয়েটিকে সবাইকে চোখ মেরে মুচকি একটা হাসি দেয়। এরপর রাফি মেয়েটাকে খাটের উপর ফেলে দিয়ে নিজের পরনে থাকা বেলটা খুলে মেয়েটার ওপর শুয়ে পড়ে। রাফি যখনই মেয়েটার ঘাড়ে কিস করতে যাবে তখনই আলতো করে রাফি নামের ছেলেটার বুক কুকড়ে ওঠে। পরপর বেশ কয়েকটা শব্দ হয়, কিন্তু সবাই মদের নেশায় মগ্ন থাকায় বুঝতে পারে না। গল গল করে পেট থেকে রক্ত পড়তে থাকে। হ্যাঁ, পেটের মধ্যে পরপর কয়েকটা ধারালো ছুরি চালানো, কারণ পেট থেকে রক্ত পড়তে থাকে। হঠাৎ করে ডিআইজি দেখে ফেলে মেয়েটার হাতে ধারালো অস্ত্র। এটা থেকে চিৎকার করে। সাথে সাথে এমপি সেদিকে তাকায়। যখনই গুলি করতে যাবে এমপি, মেয়েটা তখনই পরপর বেশ কয়েকটা লাথি মারে। এমপি ডিআইজি লাথি খেয়ে দেয়ালের সাথে বাড়ি খেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। পকেট থেকে ফোনটা বের করে মেয়েটা কল করে একটা নাম্বারে আর বলে ওঠে, হ্যালো মাই ডার্লিং সুইট হার্ট, কাজ হয়ে গেছে, দ্রুত চলে আসো। অপারেশন সাকসেসফুল করতে হবে, আর আমার বাসরটা সুইজারল্যান্ডে করতে হবে। হঠাৎ করে বেশ স্মার্ট, স্টাইলিশ, অসম্ভব সুন্দর উজ্জ্বল ফর্সা গায়ের রং দেখতে পরপর বেশ কয়েকটা মানুষ নাইট ক্লাবের ভেতর প্রবেশ করে। ছেড়ে দিয়ে দোতলা রুমে গিয়ে হঠাৎ করে রুমের ভেতর প্রবেশ করে। ভেতর থেকে দরজা লক করে দেয়। বেশ কিছু সময় নিরাপত্তায় কেটে যায়। মিটমিট করে চোখ খুলছে এমপি, ডিআইজি ও রাফি। রাফির শরীর থেকে এখনও রক্ত পড়ছে। পায়ের উপর পা রেখে সামনের চেয়ারে বসে আছে ইন্সপেক্টর রাসেল। হ্যাঁ, এই হচ্ছে রাসেল, যার পরিবারকে চোখের সামনে নির্মমভাবে হত্যা করেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য পাগলের ছদ্মবেশে এতদিন এই শহরে একের পর এক নির্মমভাবে হত্যা করে গেছে। সবাইকে আজকে তিনটা শিকারকে পৃথিবী থেকে বিতাড়িত করতে পায়ের উপর পা রেখেছে নাইট ক্লাবে। মিটমিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখতে পায় তার সামনে স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে আছে। নিজের চোখের সামনে মৃত্যুটা দেখে চোখ যেন নোনাপাড়ির গড়িয়ে পড়তে থাকে। রাসেল ইশারা দেওয়ার সাথে সাথে লেবু এনে তাদের মুখে ঢেলে দেওয়া হয়। সাথে সাথেই নেশা কেটে যায়। এমপি, ডিআইজি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। রাসেল বলে ওঠে, আরে কুত্তার বাচ্চা, তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমার সাথে বেইমানি করলি? কথাটা বলার সাথে সাথে গলার ভেতর একটা ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। টিনা বলে ওঠে, তোরা সেদিন আমার বোনকে হত্যা করেছিলি, জানোয়ারগুলো। আজকে তোদের খুব নৃশংসভাবে মারবো। আর রাফি, তোর খুব শরীরের চাহিদা না? তুই বেঁচে থাকবি ঠিকই, কিন্তু চাহিদা মেটার জন্য তোর অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না। কথাটা বলা শেষ করার আগেই একটা ধারালো অস্ত্র নিয়ে রাফি পুরুষত্ব কেটে ফেলে। সাথে রাফি গগন কাঁপানো চিৎকার দেয়। রাফির শ্বাসনালী কেটে দেয় এবং এলোপাত্রি পেটের মধ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে থাকে। চোখের ভেতর খাটি দিয়ে গুতা মেরে চোখগুলোকে নষ্ট করে দেয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে এলোপাত্রি আঘাত করতে থাকে। প্রচণ্ড রাগের কারণে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। উল্টো করে ঝুলিয়ে শরীরের সাথে মাথাটা হালকা লেগে আছে, শরীরটা উল্টো ঝুলিয়ে দেয়। এমপি চিৎকার করবে, তার আগে এমপির মুখের ভেতর থেকে জিহ্বাটা টেনে বের করে কেটে ফেলে। ছটপট করতে থাকে এমপি আর ডিআইসি। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। টিনা বলে ওঠে মুচকি হেসে, মাই ডিয়ার ছদ্মবেশী পুলিশ অফিসার আর আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, মাই লাভার, মাফিয়া কিলার, রোমান্টিক হাজব্যান্ড, একটু সাইডে সরে যান, আমি আজকে এদেরকে দেখে নেব। কথাটা বলে প্রিয়াঙ্কা মুচকি হেসে বেশ কয়েকটা সিগারেট জ্বালায়। তারপর সিগারেটগুলো তাদের চোখের ওপর চেপে ধরে। তারপর টিনা বলে ওঠে, এই নাহিদ, তোরা সবাই মিলে একে উল্টো করে চেপে ধর আর এর পাছাটা উপর দিকে তুলে ধর। কথাটা বলার সাথে সাথে নাহিদ সহ বেশ কয়েকজন এমপি এবং ডিআইজিকে উল্টো করে চেপে ধরে। পাশে থেকে বেশ কয়েকটা বড় বাঁশ, গিরওয়ালা বাঁশ পিছনে ঢুকিয়ে দেয়।
এলোপাত্রি হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। বাঁশ বাচ্চার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে বুক চিরে গলা দিয়ে এফোর ওপর করে বের করা হয়। পেটের মধ্যে সমস্ত থাকা জিনিসগুলো বেরিয়ে আসে গলা দিয়ে, তারপর উল্টো করে ঝুলিয়ে দেয় সিলিং ফ্যানের সাথে। এইভাবে ডিআইজিকে শাস্তি দিতে থাকে। যত রাফির ভেতরে হাতুড়ি দিয়ে বাঁশ দিয়ে ঢোকাচ্ছে তত চিৎকার ও আর্তনাদ বেড়ে যাচ্ছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু করেছে, রক্ত পড়ছে শরীর থেকে, তবুও তার করুণ অবস্থা দেখতে না পেরে ছটফট করতে থাকে পাগলের মতো। এইভাবেই তাকে শাস্তিটা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সবাই মিলে। তারপর টিনা সাংবাদিককে কল করে বলে ওঠে, এটা কি সাংবাদিক ইয়াসমিন বলছেন? নাইট ক্লাবে মার্ডার করা হয়েছে 3 জনকে, খবর প্রকাশ করতে দ্রুত চলে আসুন। কথাটা বলে মুচকি এসে বেরিয়ে পড়ে মুহূর্তের মধ্যে। খবরটা ভাইরাল হয়ে যায়। চারিদিকে পুলিশ, র্যাব, সিআইডি, সেনাবাহিনী দিয়ে ভরপুর। নাইট ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে। খুব নৃশংসভাবে সবাইকে হত্যা করেছে। মন্ত্রী নিজের ছেলের মৃত্যুর কথা শুনে এবার ভেঙে পড়েছে। মন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। সাংবাদিক বলে ওঠে, একের পর এক খুনি খুন করে চলেছে। কি এমন ঘটেছিল অতীতে যা প্রতিশোধ নেওয়ার জন্য খুনি ফিরে এসেছে? খুনি এক এক করে খুনের প্রতিশোধ নিতে। এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, জজ, উকিল, এমনকি বিভিন্ন রাজনৈতিক সবাইকে হত্যা করতে শুরু করেছে এই খুনি। তবে কি সবাই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল? কি এমন রহস্য ছিল অতীতে যা জানা যাবে মন্ত্রীর কাছ থেকে? মন্ত্রী নিজের ছেলে পরিবারকে হারিয়ে স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছে। জ্ঞান ফিরলে সমস্তটা জানা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন কর্মকর্তা। লাশগুলোকে পাঠিয়ে দেয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। দেখতে দেখতে জ্ঞান ফিরেছে মন্ত্রীর। হাজার হাজার ক্যামেরা, টেলিভিশন, সাংবাদিক, পুলিশ, মিডিয়া, র্যাব, সেনাবাহিনীর সবাই এসেছে। মন্ত্রীকে বাইরে বের করা হয়েছে। মন্ত্রী হুইল চেয়ারে বসে আছে। মন্ত্রীর ডুকরে কেঁদে ওঠে আর কান্না মাখা কণ্ঠে বলে ওঠে, আমি আসলে একটা অপরাধী, একটা খুনি। এই শহরে এমন কোনো পাপ বা অন্যায় নেই যেটা আমি করিনি। এই নিজের হাতে আমি অনেক মানুষকে খুন করেছি। এই দেশের সম্পদ অনেক লুট করেছি, বিদেশে পাচার করেছি। এসব কিছু জেনে ফেলেছিল একটা সাংবাদিক। আর আমি সেদিন বুধবার কালো অমাবস্যার রাতে সেই সাংবাদিককে হত্যা করে চেয়েছিলাম। হঠাৎ করে সেই জায়গায় ইন্সপেক্টর রাসেল চলে আসে। আর রাসেল আমাকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। কিন্তু কোনো প্রমাণ করার আগেই আমি সব প্রমাণ ডিআইজির মাধ্যমে জ্বালিয়ে দিয়েছিলাম। সবাইকে কিনে নিয়েছিলাম। সবাই আমার কথায় উঠতে বসতো, কেউ ভয়ে কথা বলতে পারতো না। আমার মেয়ে মিথ্যা কেস নিয়ে তাকে থানায় আটকে রেখে অনেক অত্যাচার করে। তার পরিবারকে আমি নিঃস্বভাবে খুন করি আর পরিবারের পুরো ধ্বংস করে দেই। তারপর তাকে অন্ধকারে ক্রসফায়ার নামে হত্যা করার চেষ্টা করি, কিন্তু সেদিন সে বেঁচে যায়। আসলে সে কোনো অপরাধ করেনি, সে তো একজন সৎ পুলিশ অফিসার। আমি অনেক অন্যায় করেছি তার সাথে, আর সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে সেই রাসেল। এতদিন সবাইকে খুন করেছে। আমি বাঁচতে চাই, রাসেল আমাকেও মেরে ফেলবে। আমি আমার অপরাধ স্বীকার করছি। কথাটা শেষ করার সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে মন্ত্রী। সবাই এই কথা শুনে ইট পাটকেল ছুঁড়ে মারতে থাকে মন্ত্রীর দিকে। সবাই মন্ত্রীকে সেভ করে আবার হসপিটালের কেবিনে নিয়ে যায়। মন্ত্রীর শ্বাসকষ্ট হচ্ছে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ে। মন্ত্রীকে যখন হসপিটালে নিয়ে এসেছিল তখন ছদ্মবেশে কেবিনে প্রবেশ করেছিল ডাক্তার এবং নার্সের ছদ্মবেশে রাসেল ও টিনা। তখন তারা দুজন মন্ত্রীকে মৃত্যুর ভয় দেখায় আর মন্ত্রী ভয় পায়, সব কথা জনগণের সামনে স্বীকার করে। নিস্তব্ধ কেবিন, বাইরে এখনো উত্তেজনা চলছে। বাইরে সিকিউরিটি দিচ্ছে অসংখ্য পুলিশ। ভেতরে প্রবেশ করে 2 জন ব্যক্তি, একজন ডাক্তার, অপরজন নার্স। মূর্তির কাছে গিয়ে মন্ত্রীর মাস্কটা খুলে দেয়। মিটমিট করে মন্ত্রীর চোখ খুলে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা দেখে মন্ত্রীর চমকে ওঠে। হার্টবিট দ্রুত চলাচল শুরু করেছে। কি করবে, কি বলবে বুঝতে পারে না। ভয়ে টেনশনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রাসেল মুচকি এসে নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে দিয়ে বলে ওঠে, তুই তো মরবি ফাইনাল। তবে তুই কার হাতে মরবি, আমার হাতে নাকি টিনার হাতে? চয়েস কর যে তুই কার হাতে মরতে চাস। তবে এইটুকু বলে রাখি, মরতে তোকে হবে। আর হ্যাঁ, আমাদের দুজনের হাত থেকে মরার থেকে কিন্তু নিজে আত্মহত্যা করা অনেক ভালো, কেননা আমরা যা যন্ত্রণা দেব তাতে সহ্যও করতে পারবি না। আমার ভুল হয়ে গেছে, তোমাদের পায়ে পড়ে আমাকে ছেড়ে দাও। আমি অন্যায় করেছি, আমি বাঁচতে চাই। কেন কুত্তার বাচ্চা, তোর মনে ছিল না যেদিন আমার পরিবার তোর কাছে কান্না করে তাদের জীবন ভিক্ষা চেয়েছিল, তুই তোদের ভিক্ষা দিসনি? কিন্তু তোকে আমরা ভিক্ষা দিচ্ছি। তুই নিজে মরবি নাকি আমরা তোকে মারবো? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কিন্তু তুই তো বাঁচতে পারবি না, মরতে তোকে হবে। তাই এখন মরবি নাকি পরে মরবি সেটা দেখার বিষয় না, কিন্তু মরতে তোকে হবে। বাঁচতে তুই পারবি না। আর ভুলেও পালানোর চেষ্টা করিস না, কেননা চারদিকে শুধু আমাদের লোক
ওগুলো পুলিশ না, পুলিশের ছদ্মবেশ। আমাদের লোকগুলো চারদিকে দাঁড়িয়ে আছে। কথাটা বলা শেষে একটা তালি বাজতেই ভেতর থেকে কিছু জিনিস এনে দেয়, তারপর চলে যায়। এটা থেকে টিনা বলে ওঠে, এখানে রাখা আছে বিভিন্ন অস্ত্র, যেগুলো দিয়ে তোকে গরু যেভাবে মাংস পিস পিস করে ঠিক সেইভাবে তোকে পিস পিস করব। তোর মৃত্যুটা তোর ছেলে মেয়ে তোর সঙ্গীদের থেকেও ভয়ঙ্কর মৃত্যু হবে, যা তোর ভাবনার বাইরে। এই দেখ, হ্যাঁ, এক এক করে তোর চোখের সামনেই রাখতেছি জিনিসগুলো। এটার নাম হচ্ছে খুর, এটা কেচি, এটা রামদা, এটা ব্লেড, এটা চাকু, এটা কোরাল, এটা কাঁচি, আর এটা কেমিক্যাল, এটা অ্যাসিড, আর এটা ইঞ্জেকশন সিরিজ, যা একটা জীবন্ত মানুষের শরীরে শুধুমাত্র হাওয়া পুশ করলে মানুষটা এমনিতেই লাশ হয়ে মারা যাবে। কেউ বুঝতেই পারবে না যে সে কিভাবে মারা গেছে। মন্ত্রী এত সব কিছু দেখে ঘাবড়ে যায়, ভয়ে কি করবে বুঝতে পারে না, যেন মৃত্যু স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। টিনা বলে ওঠে, এখন তুই বল, তুই আমাদের হাতে মরবি নাকি নিজের ইচ্ছায় নিজেকে শেষ করে দিবি? তোর শাস্তি একটাই, তুই নিজেই নিজেকে শেষ করবি। এর থেকে বড় শাস্তি তোর জন্য কিছুই হতে পারে না। আর হ্যাঁ, তুই যদি আমাদের কাছ থেকে মরতে চাস তাহলে সেটা তোর জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। কথাটা বলে টিনা যখনই ড্রিম মেশিনটা চালাতে যাবে তখনই অসুস্থ শরীর নিয়ে 10তলা বিল্ডিংয়ের ওপর থেকে জানা দিয়ে লাফ দেয় মন্ত্রী। সাথে সাথে মাটিতে পড়ে ক্ষত বিক্ষত হয়ে যায় শরীরটা, মাথাটা ফেটে মাথায় গেঁথে যায়, রাস্তার মেঝে রক্তে রক্তাক্ত হয়ে যায়, চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, মাথার মগজ সেখানেই বেরিয়ে যায়। এটা থেকে মুচকি এসে দুজন আগন্তুক বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। সাথে সাথে পুলিশ দিয়ে চারদিকটা ঘিরে ফেলে, প্রেস মিডিয়া চলে আসে। রুমের ভেতর থেকে অন্য কেবিনে দরজা দিয়ে বেরিয়ে পড়ে রাসেল ও টিনা। সাংবাদিক এসে বলে ওঠে, অবশেষে কিনা মন্ত্রীকেও মেরে ফেললো রাসেল নামের সেই ভয়াবহ পুলিশ অফিসার ছদ্মবেশে আছেই, কেউ চিনতে পারে না। জানি না আর কতজনকে মারবে তার প্রতিশোধ পূরণ করার জন্য। শহরে আতঙ্ক ফেলে দিয়েছে। ছাদের উপর বসে আছে দুইজন মানুষ, সিগারেট টানছে রাসেল। পেছন থেকে টিনা রাসেলের হাতে হাত রাখে আর বলে ওঠে, অনেক তো হলো প্রতিশোধ নেওয়া, চল না এখন নতুন করে জীবনটাকে শুরু করি। আমাকেও ভালোবাসো না আমার বোনের মতো যেভাবে তাকে আগলে রেখেছিলে, আমারও ইচ্ছে করে তোমাকে ভালোবাসতে, তোমাকে আগলে নিতে আমার অস্তিত্বের সাথে। বড্ড ভয় করে যদি তোমাকেও হারিয়ে ফেলি মিনার মতো করে, তবে যে আমি এবার সত্যিই মরে যাব। কথাটা শেষ করার আগেই টিনা নিজের ঠোঁট ডুবিয়ে দেয় রাসেলের ঠোঁটে। বেশ কিছু সময় এইভাবে কেটে যায়। টিনা বলে ওঠে, আমি থাকতে তোমাকে মরতে দেব তুমি ভাবলে কি করে? তারপর তারা দুজনকে আঁকড়ে নেয়। খোলামেলা ছাদের ওপর দাঁড়িয়ে পুরো নীল আকাশ, সাদা মেঘ, হাজারো তারা, তাদের সাথে চাঁদ, সবাইকে সাক্ষী রেখে তারা তাদের জীবনটাকে নতুন করে শুরু করতে থাকে। খোলামেলা আকাশ, তারা দুজনকে আগলে নিতে থাকে, দুজনকে পরস্পর গভীর থেকে গভীরে প্রবেশ করতে থাকে। ছাদের উপরে বয়ে যাচ্ছে হালকা মৃদু বাতাস, জ্যোৎস্নার আলোয় আলোকিত। খোলামেলা আকাশের নিচে চাঁদের ওপরে খাটের মধ্যে তারা দুজনকে আগলে নিতে থাকে, ভালোবাসার গহীনে এক চাদরে, যেখানে শুধু ভালোবাসা পাওয়া যায়, মানে সুখ আর সুখ। দুজনকে পাগলের মতো কিস করতে থাকে, আগলে নিতে থাকে একে অন্যের অস্তিত্বের সাথে। এইভাবেই তারা খোলামেলা হাজারো তারা নীল আকাশের চাঁদের আলোকিত চাঁদ সূর্যকে সাক্ষী রেখে বাসর শেষ করে। পরদিন সকালে এইভাবেই কেটে যায় তাদের বেশ কিছুদিন। ছদ্মবেশে রাসেল এখনও আছে, কেউ তাকে চেনে না। ধীরে ধীরে তারা তাদের জীবনটাকে ভালোবাসার মধ্যে দিয়ে কাটাতে থাকে। কিন্তু এখনও সমাজে খুন চলছে রাসেলের, পুলিশ ধরতেই পারে না। এদিকে টিনা প্রেগনেন্ট। রাসেল টিনাকে খুব ভালোবাসে, কিন্তু রাসেল প্রতিদিন খুন করতে ভুলে না। প্রতিশোধের নেশায় যারা যারা সেদিন যুক্ত ছিল প্রত্যেককে একে একে শাস্তি দিতে থাকে। এদিকে টিনা মা হতে চলেছে। সবসময় রাসেল টিনার যত্ন নিতে থাকে। রাসেলের যেন খুন করার নেশা হয়ে গেছে। দেখতে দেখতে রাসেল নতুন করে আবারও বাবা ডাক শুনতে পায়। টিনা বলে ওঠে, অনেক হয়েছে প্রতিশোধ নেওয়া, আর প্রতিশোধের নেশায় নিজেকে না জ্বালিয়ে আমাদের এই সুখের সংসারটা ভালো করে শান্তিতে কাটিয়ে দিয়ে আমরা আমাদের জীবনটাকে শেষ করতে চাই। এটা আমি বলতে পারলাম না। আমি আমার পরিবারকে যেমন ভালোবাসি তেমনি আমি আমার হারিয়ে যাওয়া ফ্যামিলির প্রতিশোধ নিব। তুমি কি চাও না যে তোমার এই সন্তানটা সুস্থ একটা জীবন পাক? সে একজন আদর্শ বাবার পরিচয় পেয়ে যেন জীবনটা বড় করতে পারে, এটা কি তুমি চাও না? আমি জানি আমি যেমন সৎ একজন অফিসার ছিলাম ঠিক আমার ছেলেও একজন সৎ অফিসার হবে, কিন্তু খুন করা আমি ছাড়বো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। বেশ কিছুদিন এইভাবেই কেটে যায়। খাটের ওপর এক পাশে শুয়ে আছে টিনা, মাঝখানে তার সন্তান, অপর পাশে রাসেল। টিনা বাবুকে কোলে ধরে দোলনায় রেখে রাসেলকে জড়িয়ে ধরে বলে ওঠে, আজকে আমার আদর খেতে খুব ইচ্ছে করছে, আদর করবে না?
তাই বাবুর মা যেহেতু বলেছে তাহলে তো আদর করতেই হবে, না হলে তো আবার রাগ করবে। কথাটা বলে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য শুরু হয়ে যায়, একে অপরকে লড়াই করতে থাকে। কে জিতবে এই গোপন খেলা সেটা দেখার জন্য বা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর তৃতীয় বিশ্বযুদ্ধে কে জিতবে সেটা অবশ্যই জানিয়ে দিব নতুন কোনো এক গল্পে। যুদ্ধ যেহেতু চলছে, তাই যুদ্ধটাকে এখানে রেখে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।